So you all know that this is our fourth free live class, and in this class, basically, I'm going to talk about practical use of modal and semi-modal auxiliary verb as well as practical conversation practice. অর্থাৎ আমি প্রথমত আপনাদের সঙ্গে এই মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের প্র্যাকটিক্যাল ব্যবহার নিয়ে কথা বলবো। এগুলো কিভাবে প্র্যাকটিক্যাল স্পিকিং বা রাইটিং এ ব্যবহার হয় আমি আপনাদেরকে দেখাবো। একটা কথা আমি বলে রাখি, ইংলিশ ল্যাঙ্গুয়েজে অনেক বড় একটা জায়গা কিন্তু দখল করে আছে এই মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব। এদের সঠিক ব্যবহার না জানলে মনের ভাবটাকে ক্লিয়ারলি এক্সপ্রেস করা যায় না, অর্থাৎ প্রকাশ করা যায় না। এটা আপনাকে প্রফেশনালি শিখতে হবে। এবং এই মডাল ভার্ব, অর্থাৎ এই যে দেখেন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলো হচ্ছে অনেক বৈচিত্র্যময়। অর্থাৎ এটা যে একটা মাত্র মিনিং এ স্থির থাকে এরকম না। এই মডাল ভার্ব গুলো, ইভেন সেমি মডাল অক্সিলারি ভার্ব গুলো ভেরিয়াস কাইন্ডস অফ মিনিং ক্রিয়েট করে থাকে সেন্টেন্সে। বিভিন্ন ধরনের অর্থ এরা সেন্টেন্সে প্রোভাইড করে থাকে বা দিয়ে থাকে। তো এদেরকে আজকের এই ক্লাসে যাদের এই মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার করতে প্রবলেম হয় স্পোকেন বা রিটেন ইংলিশে, যদি আজকের এই ক্লাসটি আপনি লাস্ট পর্যন্ত করেন বা থাকেন, এতটুকু বলতে পারি এই জায়গাটা নিয়ে আপনার কোনো ধরনের প্রবলেম আজকের পর থেকে অ্যাটলিস্ট ফেস করতে হবে না। অনেক ভালোভাবে মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহারটা আপনি আজকের ক্লাসের পর শিখে নিতে পারবেন, এতটুকু আমি অ্যাসিওর করতে পারি। ইন ডিটেলসে আমি প্রত্যেকটা মডাল ভার্বের ব্যবহার আপনাদের সামনে আমি প্রেজেন্ট করব। এইটা দেখার পর আমি যেটা দেখাবো প্র্যাকটিক্যালি কিভাবে আমরা ইংলিশে কনভারসেশন প্র্যাকটিস করতে পারি বিভিন্ন টাইম মেনটেন করে। অর্থাৎ আমরা অনেকেই আছি টেন্সের স্ট্রাকচার বুঝি, টেন্স পড়েছি, ডেফিনেশন পড়েছি, বাট প্র্যাকটিক্যালি যখন ইংলিশে কথা বলতে যাই, প্র্যাকটিক্যালি যখন কোনো কিছু লিখতে যাই, কনভারসেশন করতে যাই, আমরা ইনস্ট্যান্টলি টাইমটা মেনটেন করতে পারি না। একটা সেন্টেন্স কোন টেন্সে হবে, কোন ধরনের টাইম মেনটেন করতে হবে আমরা বুঝতে পারি না। তো আপনার প্র্যাকটিক্যাল কনভারসেশন ওয়েটা কি, ইনস্ট্যান্ট কনভারসেশন আপনি কিভাবে করতে পারবেন, সেটা আমি আপনাদেরকে আজকের এই ক্লাসে যদি লাস্ট পর্যন্ত থাকেন আমি দেখাবো। এবং কত সুন্দরভাবে আমরা সেটা করতে পারি আপনারা দেখলে বুঝতে পারবেন। তো তার আগে মডাল ভার্বটা নিয়ে কথা বলবো, মডাল ভার্বের চ্যাপ্টারটা আমি শেষ করব। তো মডালটা কি, মডালের ব্যাকগ্রাউন্ডটা কি, এটা নিয়ে আগে যদি একটু কথা বলি আপনাদের সামনে, আপনারা বিষয়টা ইমাজিন করতে পারবেন, আপনারা বিষয়টি বুঝতে পারবেন। দেখেন, এখানে মডালের একটা ডেফিনেশন আছে কি, modals are auxiliary verbs. They are used with main verb to give additional meaning to the main verb. বলছে মডাল হচ্ছে অক্সিলারি ভার্বস, অর্থাৎ হেল্পিং ভার্ব। তারা ব্যবহৃত হয় মেইন ভার্বের সাথে অতিরিক্ত অর্থ দিতে বা তথ্য দিতে। কাকে? মেইন ভার্বকে। অর্থাৎ বিষয়টা কেমন আবারও বোঝেন, দেখার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন। বলছে এই মডালগুলো নিজস্ব অর্থ অনুসারে বাক্য গঠিত হবে, তবে মডালের পর কিন্তু ভার্ব সর্বদাই বেস ফর্মে বসবে, কখনো পরিবর্তন হবে না। অর্থাৎ ভার্বের সাথে এস, ইএস, ডি, ইডি, আইএনজি এগুলো বসানো যাবে না। অর্থাৎ এক এক করে আমি যদি ফাংশনটা ক্লিয়ার করি বা আপনাদেরকে বলি, বিষয়টা কেমন দাঁড়ায় দেখেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভার্ব কি? ভার্ব হচ্ছে ক্রিয়া, যেটা অ্যাকশন দেয়, কাজ করা বোঝায়। ভার্ব একটা ইম্পর্টেন্ট টপিক, রাইট? এই ভার্ব প্রধানত দুই প্রকার, মনে রাখবেন। একটাকে বলা হয় ফাইনাইট ভার্ব, আরেকটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। কথাটা মনে রাখেন, ফাইনাইট ভার্ব মানে সমাপিকা ক্রিয়া, যে ভার্বটি সাবজেক্টের পরে বসে, যে ভার্ব দেখলে টেন্স আইডেন্টিফাই করা যায়, সেটাকে ফাইনাইট ভার্ব বলে। আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে এমন কিছু ওয়ার্ড, যে ওয়ার্ড গুলোকে দেখতে ভার্বের মতো বাট অ্যাকচুয়ালি পার্টস অফ স্পিচ হিসাবে সেটা ভার্ব হিসাবে বসে না ওই বাক্যে, নাউন বা অ্যাজেক্টিভ হিসাবে বসে, তাকে নন ফাইনাইট ভার্ব বলে। সাবজেক্ট থেকে দূরে অবস্থান করে। নন ফাইনাইট ভার্ব তিন প্রকার: জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল। আমি আপনাদের সেকেন্ড ফ্রি লাইভ ক্লাসে দেখিয়েছিলাম, যারা ক্লাসটি করেছিলেন, যারা করেননি করে নিবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে, আমার ইউটিউব চ্যানেলে আছে সেকেন্ড ক্লাস। যে একটা ভার্ব, একটা মেইন ভার্বকে আমরা যেমন বিভিন্ন টেন্সের স্ট্রাকচারে মেইন ভার্ব হিসাবে ব্যবহার করতে পারি, ওই একটা মেইন ভার্বকে একটা বাক্যে নন ফাইনাইট ভার্ব হিসাবে, অর্থাৎ নাউন বা অ্যাডজেক্টিভ হিসাবে প্রেজেন্ট করা যায় বা উপস্থাপন করা যায়। এখন এই যে মেইন ভার্বটা আমরা বসাই সাবজেক্টের পরে, এই মেইন ভার্ব বসাতে গেলে আমাদের কিন্তু কিছু হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বের সাহায্য নিতে হয়। এই অক্সিলারি ভার্ব ইংলিশ ল্যাঙ্গুয়েজে দুই ভাবে হয়। একটাকে বলা হয় প্রাইমারি অক্সিলারি, আর একটা হচ্ছে মডাল অক্সিলারি। কথাটাকে বোঝেন, আমি দেখাচ্ছি, সবকিছুই লিখে দেখাচ্ছি। অক্সিলারি ভার্ব দুই প্রকার। অক্সিলারি মানে কি? হেল্পিং ভার্ব। হেল্পিং মানে কি? সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব মানে কি? যে ভার্বটা অন্য একটা প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্বের পূর্বে বসে
সেন্টেন্স গঠনে সাহায্য করে। তো এই অক্সিলারি ভার্ব দুই প্রকার, একটা প্রাইমারি অক্সিলারি, একটা মডাল অক্সিলারি। একটা প্রাইমারি অক্সিলারি, একটা মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি কোনগুলো? এই যে বি ভার্ব, ডু ভার্ব এবং হ্যাভ হ্যাভ ভার্ব। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, এগুলোকে প্রাইমারি অক্সিলারি বলে। এগুলো টেন্সের বিভিন্ন স্ট্রাকচারে মেইন ভার্বের পূর্বে বসে থাকে। কোথায় বসে? টেন্স এর বিভিন্ন স্ট্রাকচারে মেইন ভার্বের পূর্বে বসে। আর মডাল অক্সিলারি কোনগুলো? এই যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। এই মডাল ভার্ব গুলো অক্সিলারি। আবারও বলছি, অক্সিলারি মানে হেল্পিং। মানে এগুলো এমন কিছু ভার্ব যে ভার্ব গুলো অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসবে। এই ভার্ব গুলো কি হয়? একটা মেইন ভার্বের পূর্বে বসে। কিন্তু এখানে পার্থক্যটি হচ্ছে, ওই অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড প্রাইমারি অক্সিলারি ভার্বগুলোর পরে যে মেইন ভার্বটা থাকে সেটার ফর্মের চেঞ্জ হয়। কখনো ভার্বের সাথে এস বা ইএস, ডি, ইডি, আইএনজি, এরকম বিভিন্ন ফর্মের পরিবর্তন হয় টেন্স মেইনটেইন করে। মডাল অক্সিলারি ভার্বের পর যে মেইন ভার্বটা থাকে তার ফর্মের পরিবর্তন হয় না, মেইন ভার্বটা অলওয়েজ বেস ফর্মে থাকে। আরেকটা বিষয় হচ্ছে, প্রাইমারি অক্সিলারি ভার্ব ওইভাবে কোনো অর্থ বা মিনিং ক্রিয়েট করে না, কিন্তু মডাল অক্সিলারি ভার্ব একটা অর্থ বা মিনিং ক্রিয়েট করে। মডাল ভার্ব সেন্টেন্স বা বাক্যে একটা মেজর রোল প্লে করে। এই জন্য মডাল ভার্বের ব্যবহার শেখার আগে তার ওয়ার্ড মিনিং গুলো আপনাকে শিখতে হবে। মানে কি, বিষয়টা কি? আমি যদি একটু লিখে দেখাই আপনারা বুঝতে পারবেন এই বিষয়টা। দেখেন, মডাল ভার্বের ব্যবহার অনেক জায়গায় দেখবেন সবাই দেখাবে, বাট এইভাবে কেউ ভেঙে ভেঙে আপনাকে দেখাবেন। আমি একটু দেখাই বিষয়টা, একটু ধৈর্য ধরে এটা দেখেন, তারপর আবার আমাদের স্লাইডে আমি আসতেছি। মনে করেন আমি একটা বাক্য লিখবো, কথাটা বোঝেন। মনে করেন আমি যদি বলি আই হ্যাভ আ কার, এই বাক্যটার বাংলা অর্থ কি জানেন? আমার একটা গাড়ি আছে। হ্যাভ মানে কি? আছে। এই হ্যাভটি কিন্তু কোনো অক্সিলারি ভার্ব না, এই হ্যাভটি কিন্তু এখানে মেইন ভার্ব। হ্যাভের বাংলা অর্থ আছে। আমি যদি বলি আই ডু দা ওয়ার্ক, এই বাক্যটির বাংলা অর্থ কি? আমি কাজটা করি। এখানে ডু মানে করা। ডু মানে কি? করা। কথাটা মনোযোগ দিয়ে বোঝেন, ডু মানে কি? করা। এটা মেইন ভার্ব, অক্সিলারি না। এখন আমি যদি এরকম একটা বাক্য বলি, আই হ্যাভ প্লেইড ক্রিকেট, এই বাক্যটার বাংলা অর্থ কি জানেন? আমি ক্রিকেট খেলেছি। এখানে এই যে প্লে মানে খেলা, এই ওয়ার্ডটাই মূলত অর্থ দেয়। আমরা জানি হ্যাভ মানে আছে, কিন্তু এই বাক্যে হ্যাভ কোনো অর্থ দিবে না, দ্যার ইজ নো মিনিং। কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স। এখানে হ্যাভটা অক্সিলারি বা হেল্পিং ভার্ব এবং এই প্লেডটা এখানে মেইন ভার্ব। এই বাক্যটা আমি যদি নেগেটিভ করি, এরকম হয় আই হ্যাভ নট প্লেড ক্রিকেট। কিন্তু এই বাক্যটি যদি আপনি নেগেটিভ করেন, যে আই হ্যাভ আ কার, আমরা অনেকেই বলি আই হ্যাভ নট এ কার, বাট এটা একটা ভুল সেন্টেন্স। আই হ্যাভ নট কখনো হয় না, আই হ্যাভ নট এ কার কখনো হয় না। কারণ এটা মেইন ভার্ব, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাভ হ্যাজ দেখলেই অনেকে ভাবে প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট না, পারফেক্ট কখন হয়? যখন এই হ্যাভের পরে আরেকটা ভার্ব থাকে, সেটার পাস্ট পার্টিসিপল হয়। এই ভার্বটা এখানে অক্সিলারি, হেল্পিং, এই মেইন ভার্বটাকে কথা বলতে সাহায্য করছে। এই হ্যাভের কোনো অর্থ নেই, কিন্তু ফার্স্ট সেন্টেন্সে যে হ্যাভটা আপনারা দেখছেন, এটা এখানে মেইন ভার্ব। মনে করেন আমি যদি বলি হি গোস টু স্কুল, এর বাংলা অর্থ সে স্কুলে যায়। আমরা নেগেটিভ করলে কি এরকম বলি হি গোজ নট টু স্কুল? মেইন ভার্বের সাথে নট বসানো যায়? যায় না। আমরা কি বলি? হি ডাজ নট গো টু স্কুল। এইখানে আই হ্যাভ আ কার, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, নট পারফেক্ট। এখানে নেগেটিভ এরকম হয় আই ডোন্ট হ্যাভ আ কার। আই ডোন্ট হ্যাভ আ কার, এইভাবে এটা নেগেটিভ করতে হয়। এর উপর একটা ক্লাস আছে, আমি দেখাবো। এই যে আই ডু দা ওয়ার্ক, আমি কাজটা করি, এই ডুটা মেইন ভার্ব। আপনি নেগেটিভ কিভাবে করবেন? আই ডু নট দা ওয়ার্ক, না, এটা ভুল। এই ডুটা মেইন ভার্ব। আপনার নেগেটিভ করতে গেলে এরকম লিখতে হয় আই ডোন্ট ডু দা ওয়ার্ক। অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বাইরে থেকে একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে, মেইন ভার্বের সাথে নট বসানো যাবে না। আই ডোন্ট ডু দা ওয়ার্ক, আমি কাজটা করি না। এটা হচ্ছে এর ফাংশন। এখন এই ডু মানে করা। কিন্তু আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি যে ডু ইউ লার্ন ইংলিশ, এই বাক্যটার বাংলা অর্থ কি বলেন তো? জানেন কেউ? ডু ইউ লার্ন ইংলিশ, এই বাক্যটার বাংলা অর্থ এরকম যে তুমি কি ইংরেজি শেখো? তুমি কি ইংরেজি শেখো। ডু মানে, ডু ভার্বের তো একটা অর্থ আছে, তাই না? আমরা জানি যে ডু মানে কর, এটা করা। কিন্তু এই যে ডু ইউ লার্ন ইংলিশ, এই বাক্যটার বাংলা কি বলছি? তুমি কি ইংরেজি শেখো, অর্থাৎ লার্ন মানে শেখা। এই বাক্যে মূলত এই লার্ন ভার্বটি অর্থ প্রকাশ করছে। ডু কি করতেছে? জাস্ট প্রশ্ন তৈরি করার জন্য ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ মেইন কথা কি জানেন? এই যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, যেগুলোকে আমরা প্রাইমারি অক্সিলারি ভার্ব হিসাবে জানি,
যেগুলোকে আমরা মনে করি কন্টিনিউয়াস, অ্যাম ইজ আর ওয়াজ আর কন্টিনিউয়াস টেন্সে বসে, ডু ডাজ ডিড ইনডিফিনিট টেন্সে বসে, হ্যাভ হ্যাজ হ্যাড পারফেক্ট টেন্সে বসে, আমরা তো এরকম জানি তাই না? কিন্তু এই প্রত্যেকটা ভার্ব মেইন ভার্ব হিসাবে বসতে পারে। যখন মেইন ভার্ব হিসাবে বসে, এই প্রত্যেকটা ভার্বের নিজস্ব অর্থ আছে। আর যখন এই অ্যাম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ হ্যাড ডু ডাজ ডিড অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসে, তখন সেইটাকে বলা হয় অক্সিলারি বা হেল্পিং ভার্ব। যখন এরা অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসে, তখন এদের কোনো অর্থ নেই। এই যে ডু মানে করা, দ্যার ইজ নো মিনিং, কোনো অর্থ না, এই করা অর্থ দেয় না। হ্যাভ মানে আছে, আছে অর্থ দেয় না। অ্যামিজার মানে হওয়া বা থাকা, এই অর্থ দেয় না। জাস্ট এরা সেন্টেন্স গুলোকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য ব্যবহৃত হয়। অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসাবে যখন ডু ডাজ ডিড হ্যাভ হ্যাজ হ্যাড অ্যামিজ আর ওয়াজ হ্যাড বসে, তখন তাদের কোনো অর্থ নেই। তারা জাস্ট নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্যই ব্যবহৃত হয়। এরা অক্সিলারি ভার্ব, এরা অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসছে বিভিন্ন টেন্স মেনটেন করে। কিন্তু মডাল যেগুলো, এরা আলাদা একটা মিনিং ক্রিয়েট করে। অ্যাবিলিটি, প্রবাবিলিটি, পসিবিলিটি, অব্লিগেশন ইন দ্য সেন্টেন্সেস। এই মডাল ভার্ব গুলো অক্সিলারি হলেও সেন্টেন্স বা বাক্যে কি করে জানেন? একটা মেজর রোল প্লে করে। অর্থাৎ একটা কথা বোঝেন, আই হ্যাভ প্লেড ক্রিকেট, আমি ক্রিকেট খেলেছি। এখানে হ্যাবের কিন্তু কোনো মানে নেই, এখানে প্লে মানে খেলা, এই ওয়ার্ডটাই অর্থ দিচ্ছে। হ্যাভ মানে তো আমরা জানি আছে, তাহলে কোনো মানে দিচ্ছে না। আমি যদি এরকম একটা বাক্য বলি, আই ক্যান প্লে ক্রিকেট, আই ক্যান প্লে ক্রিকেট, এই বাক্যটার বাংলা অর্থ কি? আমি ক্রিকেট খেলতে পারি। অর্থাৎ ক্যান মানে পারা, প্লে মানে খেলা। অর্থাৎ ক্যানটা অক্সিলারি ভার্ব, প্লেটা মেইন ভার্ব। বাট এখানে কিন্তু দুটো ভার্বই অর্থ প্রদান করছে। মডালটাও অর্থ প্রদান করছে, মেইন ভার্বটাও অর্থ প্রদান করছে। এই জন্য মডাল ভার্বের ব্যবহার শিখতে গেলে আগে মডাল গুলোর অর্থ জানতে হবে, মডালের অ্যাকচুয়াল ওয়ার্ড মিনিংটা জানতে হবে। আর এই মডালটা আমরা কেন শিখি, মডালের ব্যবহার কেন হয়ে থাকে, এটা কিন্তু আমি আপনাদের ফার্স্ট ক্লাসে বলছিলাম। যে ইংলিশে কথা বলতে গেলে, ইংলিশে স্পিকিং করতে গেলে আমাদের মেইন কাজটা হচ্ছে সময়ের পরিবর্তন করতে হয়, টাইমের চেঞ্জ করতে হয়। আমরা যখন একজন আরেকজনের সাথে কনভারসেশন করি বা কমিউনিকেশন করি, ইনস্ট্যান্টলি বিভিন্ন টাইম মেনটেন করে কথা বলতে হয়। এই টাইম মেনটেন করার জন্যই আমরা টেন্স শিখি। ইংলিশ ল্যাঙ্গুয়েজে তিন প্রকার টেন্স আছে, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। প্রত্যেকটা টেন্সের আবার চারটা করে ক্লাসিফিকেশন আছে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে টেন্সের স্ট্রাকচার হচ্ছে তিনে চারে 12টা। এই 12টা স্ট্রাকচার যদি আপনার জানা থাকে, আপনি 12 ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবেন। মানে একটা পার্টিকুলার ভার্বকে 12টা ওয়েতে 12 ভাবে নিতে পারবেন বা বলতে পারবেন। কিন্তু এই 12টা টাইম আপনার মনের সম্পূর্ণ ভাব প্রকাশের জন্য যথেষ্ট নয়। মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করার জন্য, ডিটেলসে একটা কথাকে এক্সপ্রেস করার জন্য এই মডাল, এই টেন্সের পাশাপাশি মডাল এবং সেমি মডালের ব্যবহার জানতে হবে। আমি কথাটা মনে রাখেন, আমি তো এটা পড়বো, আমি পড়াবো, আমরা আমাদের পড়তে হবে, শিখতে হবে। যে কোনো বিষয় শেখার আগে তার প্রয়োজনীয়তা, তার ইম্পর্টেন্সটা বুঝতে হবে। আমি এটা কেন শিখবো, এটা কি জন্য আমাকে পড়তে হয়, এই ক্যান কুডের ব্যবহার, তাহলে রিজনটা কি? এই যে দেখেন আমার লেখা বইটা থেকে আমি যদি একটু আপনাদেরকে দেখাই, স্পিক ইংলিশ উইথ সোনামো, জাস্ট ওয়েট, একটু বোঝার চেষ্টা করেন। আমি আমি আমার এই বইটাতে ইন ডিটেলস এই বিষয়টা আমি লিখে দিয়েছিলাম যে কেন আমরা মডেল শিখবো। আমি একটু দেখাই, আমাকে একটু টাইম দেন, 2টা মিনিট। হ্যাঁ, এইখানেই আছে, জাস্ট ওয়েট। দেখেন আমি কি বলছি, আমার কথাটা বোঝেন। যে আহ মনে করেন আমি যদি ইংলিশে কথা বলতে চাই, আমাকে সময়ের পরিবর্তন করতে হবে, যেটা আমি আগেও বলছি, টাইমের পরিবর্তন বা সময়ের পরিবর্তন। এখন মনে করেন এখানে একটা পার্টিকুলার ভার্ব দিয়ে কয়েকটি সেন্টেন্স দেওয়া আছে। যেমন আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, কথাটা বোঝেন। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম। তাহলে এখানে বোঝেন সাবজেক্ট কে? আই। অবজেক্ট কে? স্কুল। মানে ওটা অবজেক্ট না, এটা এক্সটেনশন বলা যায়, এটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলা হয়। তাহলে সাবজেক্ট আই, এক্সটেনশনে টু স্কুল। আমার কথার পরিবর্তন, কালের পরিবর্তন বা সময়ের পরিবর্তনের জন্য পরিবর্তনটা মূলত কোথায় হচ্ছে? আমার ভার্বের ফর্মে কিন্তু পরিবর্তনটা হচ্ছে। আই উইল বি গোয়িং টু স্কুল, আমি স্কুলে যেতে থাকবো। আই হ্যাভ গান টু স্কুল, আমি স্কুলে গিয়েছি। তো এইভাবে টেন্স যদি জানা থাকে, এই যে গো মানে যাওয়া, এই যাওয়া কথাটাকে সর্বোচ্চ 12টা ওয়েতে, 12 ভাবে আপনি প্রকাশ করতে পারবেন।
এইখানে দেখেন আমার বইটাতে আমি লিখে দিয়েছি যে 12টি টেন্সের গঠন জানা থাকলে আমরা এভাবে একটি নির্দিষ্ট ভার্বকে ব্যবহার করে 12 ধরনের বাক্য তৈরি করতে পারি। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে 12টি টেন্সের গঠন আমাদের মনের ভাব প্রকাশ করতে পারে না। মনের সম্পূর্ণ ভাব প্রকাশের জন্য মডাল এবং সেমি মডাল ভার্বের সঠিক ব্যবহার জানতে হবে। সাধারণত সম্ভাবনা, অনুমতি, বাধ্যবাধকতা, বিভিন্ন প্রয়োজনীয়তা প্রকাশে এই মডাল এবং সেমি মডাল ভার্ব এর ব্যবহার হয়ে থাকে। যেমন আমি যদি এখন বলি সে স্কুলে যেতে পারে, এটা আপনি কোন টেন্স দিয়ে বলবেন? এই কথা কোনো টেন্স দিয়ে আপনি বলতে পারবেন না। আমি যদি এখন আপনাকে বলি তার আজ স্কুলে যেতে হবে, তাকে যেতে হবে, তার স্কুলে যাওয়ার কথা, সে প্রতিদিন স্কুলে যেত, এটা পাস্ট টেন্স না, এটা এভাবে করতে পারবেন না। এই এই কথাগুলো প্রকাশ করার জন্য টেন্স যথেষ্ট নয়। অর্থাৎ শুধু মডাল দিয়ে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করা যায় না। মনের হোল সেন্স বা সম্পূর্ণ ভাব প্রকাশ করার জন্য টেন্সের পাশাপাশি মডালের ব্যবহার জানতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 18টার মতো মডাল এবং সেমি মডাল ভার্ব আছে। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, ডেয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, অ্যাম টু, ইজ টু, আর টু, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, সাপোজ টু, গোয়িং টু, এগুলো আপনাকে জানতে হবে। এই দেখেন 12টা টেন্সের পর ওই গো ভার্বটাকে দিয়ে আবার সেন্টেন্স আমি শুরু করছি। আই ক্যান গো টু স্কুল, আই কুড গো টু স্কুল, আই মে গো টু স্কুল, আই মাইট গো টু স্কুল, আই উড গো টু স্কুল, আই ইউজ টু গো টু স্কুল, আই মাস্ট গো টু স্কুল। এভাবে কিন্তু আমরা সেন্টেন্স মডিফাই করতে পারি। তাহলে আমি কি বললাম? আমি গত ক্লাসে বলছি, আমরা মডাল কেন শিখবো? শুধু টেন্স দিয়ে মনে সম্পূর্ণ ভাব প্রকাশ করতে পারি না। আমরা স্পিকিং করতে গেলে, প্রেজেন্টেশন দিতে গেলে, কথা বলতে গেলে বিভিন্ন টাইমে কথা বলতে হয়। টেন্সের স্ট্রাকচার আছে 12টা। এই 12টা স্ট্রাকচারে সবগুলো অ্যাক্টিভ না, সর্বোচ্চ 7টি স্ট্রাকচার প্রয়োজন হয়। তাহলে এর বাইরে যে কোনো কিছু প্রকাশ করতে গেলে অবশ্যই অবশ্যই আপনার এই মডাল এবং সেমি মডালের সাহায্য নিতে হবে, হেল্প নিতে হবে। তাহলে এগুলো সম্পর্কে যদি কনসেপ্ট না থাকে, আপনি কিভাবে স্পোকেন ইংলিশে এক্সপার্ট হবেন, কিভাবে রিটেন ইংলিশে এক্সপার্ট হবেন? তাহলে দেখেন, আগে মডেলের অর্থটা জানতে হবে। আর এই মডেলের একটা সুবিধা কি, আমার টেন্সের স্ট্রাকচারে এক এক ধরনের টেন্সে এক এক ধরনের মেইন ভার্বের ফর্ম বসে, কিন্তু মডেলের ক্ষেত্রে মেইন ভার্বটা অলওয়েজ বেস ফর্মে হবে। তো দেখেন, ক্যান মানে পারা, কুড মানে পারা অতীত অর্থে, মে সম্ভাবনা অর্থে, মাইট পাস্ট অফ মে, শ্যাল বা উইল ভবিষ্যৎকালের অক্সিলারি রূপে ব্যবহৃত হয়। আগে এগুলো একবার একটু দেখেন, তারপর আমি মেইন পার্টটিতে আসতেছি। দেখেন, উড অতীত অভ্যাস অর্থে বসে, ইউজ টু এটিও অতীত অভ্যাস অর্থে বসে, শুড উচিত অর্থে বসে, ওট টু এটিও উচিত অর্থে বসে, মাস্ট মানে অবশ্যই, মাস্ট মানে অবশ্যই, নিড টু মানে প্রয়োজন, ডেয়ার টু মানে সাহস করা। ডেয়ার টু এর বাংলা অর্থটা কি? ডেয়ার টু মানে কি? সাহস করা। ডেয়ার টু মানে সাহস করা। উড বেটার অর রাদার এর মানে বরং, উচিত বা ভালোই। এইখানে দেখেন একটা টেবিল দেওয়া আছে, এই জায়গাটা একটু ফোকাস করেন, ভালোভাবে এটা দেখার চেষ্টা করেন, এই জায়গাটা সম্পর্কে ভালোভাবে কনসেপ্ট বা একটা ধারণা নেওয়ার চেষ্টা করেন। দেখবেন তাহলে আপনার আর কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না, অনেক ভালোভাবে বিষয়টা আপনি বুঝে নিতে পারবেন। অর্থাৎ কি ধারণা আপনাকে এখান থেকে নিতে হবে? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। আমি গত ক্লাসে টেন্সের যে ক্লাসটি নিয়েছিলাম, এইভাবেই কিন্তু আমি টেবল আকারে প্রত্যেকটা বিষয় দেখিয়েছিলাম। দেখেন, একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন বলে, কেউ তো একজন করে, অর্থাৎ সাবজেক্টের ব্যবহার করতে হবে। তাহলে একটা বাক্যের সাবজেক্ট কি হতে পারে? আমি গত ক্লাসে বলছিলাম যে সাবজেক্ট হতে পারে আই, অথবা উই, অথবা ইউ, হ্যাঁ, হি, সি, দে, ইট, রহিম, করিম, এগুলোই আর কি যে কোনো সেন্টেন্স বা বাক্যে সাবজেক্ট হয়ে থাকে। এরপরেই আমাকে এখানে মডাল ভার্ব গুলো ব্যবহার করতে হবে। তারপরে কি করতে হবে? মেইন ভার্ব ব্যবহার করতে হবে। কিন্তু আমি কি বলছি, প্রত্যেকটা মডাল ভার্বের কিন্তু একটা অর্থ আছে, এই অর্থটা আমাকে মেনটেন করতে হবে। আর মেইন ভার্বটা অলওয়েজ বেস ফর্মে থাকবে, ভার্বের সাথে এস, ইএস, ডি, ইডি এটা হবে না। যে মডালই হোক না কেন, মেইন ভার্বটা বেস ফর্মে হবে। আর সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি পাশাপাশি বসাতে পারলে আমার কিন্তু বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে। তাহলে এই জায়গাটাতে আপনারা দেখেন, আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। আই কুড স্পিক ইংলিশ, অর্থাৎ আমি একটি মেইন ভার্ব নিব, একটি সাবজেক্ট নিব, মডালটাকে আগে চেঞ্জ করব, কারণ আগে আমাকে মডালের অর্থগুলো, মডালের মিনিং গুলো ক্রিয়েট করতে হবে। যেমন দেখেন, আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম। আই মে স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। এখানে পার্থক্যটা কি? অ্যাবিলিটি বা সামর্থ্য অর্থে ক্যান বসে, পসিবিলিটি বা সম্ভাবনা অর্থে মে বসে। অর্থাৎ ক্যান মানেও পারা, মে মানেও পারা। পার্থক্য হচ্ছে এইটাই। কেমন সেটা? পার্থক্যটা কি বা বিষয়টা মূলত কি?
আমি যদি একটু আপনাদেরকে বুঝিয়ে বলি জায়গাটা, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, আমি আমি একটু বুঝিয়ে বলছি আপনাদের বিষয়টা। সেটা হচ্ছে, আহ মনে করেন আমি বলছি যে আমি ইংরেজিতে কথা বলতে পারি, এটা আমার একটা স্কিল, এটা আমার একটা দক্ষতা। আই হ্যাভ প্রপার নলেজ অ্যাবাউট দিস ল্যাঙ্গুয়েজ, সো আমি বলছি আই ক্যান স্পিক ইংলিশ। আর এটা আমার অ্যাবিলিটি, আমার সামর্থ্য, আমার ক্ষমতা, আমি পারি। এখানে আমি ক্যানের ব্যবহার করছি। সে 10 কেজি ভার বহন করতে পারে, হি ক্যান টেক 10 কেজি লোড। সে একটানা 20 মাইল দৌড়াতে পারে, হি ক্যান রান 20 মাইলস অ্যাট এ স্ট্রেচ। এখানে সে পারে, তার সামর্থ্য আছে। আর মেয়ে, সম্ভাবনা অর্থে পারা, যেমন আজ বৃষ্টি হতে পারে, হতেও পারে, নাও পারে, পসিবিলিটি অর্থে। আবার মেয়েটাকে আমি স্পিক ভার্ব দিয়েও কখন বলতে পারি, কোন সিচুয়েশনে বলতে পারি। মনে করেন আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি, এখন ক্লাসটা তো আমি বাংলাতে কন্ডাক্ট করছি, আমি কথা বলছি, বাংলায় লেকচার দিচ্ছি আপনাদের সামনে, তাই না? কিন্তু আমি আপনাদেরকে যদি বলি, আমি তো এখন আপনাদের সাথে বাংলায় কথা বলছি, আমি কিন্তু এখন ইংরেজিতে কথা বলতে পারি, আমি কিন্তু এখন ইংরেজিতে লেকচার দিতে পারি। মানে কি, মানে হয়তো এখন আপনাদের সামনে এই বাংলায় কথা না বলে আমি ইংরেজিতে কথা বলা শুরু করব, ইংরেজিতে লেকচার দেওয়া শুরু করব। এই যে হয়তো বলতে পারি, এইটার জন্য আমি কিসের ব্যবহার করতে পারি? মেই ভার্বে। নাও আই মে স্পিক ইংলিশ ইন ফ্রন্ট অফ ইউ। You all know that today in this class, I'm going to talk about practical use of modal and semi-modal auxiliary verb. And you all know that there is a benefit of learning modal auxiliary verb. When you're going to make sentences using modal auxiliary verb, you don't need to add s, es, d, ed, or ing with the main verb. Modal verb actually expresses the possibility, probability, ability, and obligation in the sentences. So for developing this language, if you want to be expert and fluent in English within a very short time, you have to learn the practical use of modal and semi-modal auxiliary verb, and you have to use it, you have to apply it in your practical conversation as well as presentation. So আমি ইংরেজিতে কথা বললাম, আমি লেকচার দিলাম আপনাদের সামনে ইংরেজিতে। তো এই কথাটা আমি যদি বলি যে আমি কিন্তু এখন বলতে পারি, মানে হয়তো বলবো, তখন আমাকে মে ভার্বের ব্যবহার করতে হবে। আই মাইট স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতেও পারি। লেস পসিবিলিটি বোঝায়, আমার কথা বলার সম্ভাবনা 50%, মে ব্যবহার করলাম। আমার সম্ভাবনা যদি 30% থাকে, মাইট ব্যবহার করলাম। এটা ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা, সিচুয়েশনের উপর ডিপেন্ড করে এটা মূলত হয়ে থাকে। এরপর দেখেন, এরপর দেখেন, বোঝার চেষ্টা করেন। আই শ্যাল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই শুড স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। আই উইল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই উড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতাম। আই ইউজ টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে অভ্যস্ত ছিলাম। আই ought টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। আই মাস্ট স্পিক ইংলিশ, আমি অবশ্যই ইংরেজি বলবো। আই নিড টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা দরকার বা প্রয়োজন। আই ডেয়ার টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলার সাহস দেখাই। এই যে আমি ভার্ব কিন্তু স্পিক, আমি চেঞ্জ করছি কোথায়? মডালে। এই মডালগুলোর অ্যাকচুয়াল মিনিং আপনাকে আগে জানতে হবে। এই প্রত্যেকটা মডেলের উপর আবার ডিটেলস ক্লাস আছে। এই মডেল, আমি যে অর্থটা এখন বলতেছি, এটা হচ্ছে এটার অ্যাকচুয়াল মিনিং। বাট এইটা ছাড়াও এরা এরা অনেক বৈচিত্র্যময়, ভেরিয়াস কাইন্ডস অফ মিনিং ক্রিয়েট করে। সেটাও কিভাবে হয় আমি আপনাদেরকে দেখাবো। লাস্ট পর্যন্ত থাকার চেষ্টা করবেন, প্রত্যেকটা বিষয় বোঝার চেষ্টা করবেন। এরপর দেখেন, এখানে সেন্টেন্স গুলো এইভাবে দেওয়া আছে, আমি ক্লাস শেষে পিডিএফ ফাইল রেকর্ড দিয়ে দিলে আপনারা আরেকবার একটু প্র্যাকটিস করবেন। এটা খুবই সহজ। সাবজেক্ট, দেন মডাল ভার্ব, দেন মেইন ভার্বের বেস ফর্ম। এখন সেন্টেন্স কিন্তু শুধু এইভাবে তৈরি করলে হবে না, আমাদের একটা সেন্টেন্সকে নেগেটিভ করতে হবে, ইন্ট্রোগেটিভ করতে হবে, নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে হবে, ডাবল ইমেজ ওয়ার্ড অ্যাড করতে হবে। এটা না করলে হবে না। আমরা, আমি গত ক্লাসে বলছিলাম যে কিভাবে ট্রান্সফর্ম করতে হয়। আমি টেন্সের ক্লাসে বলছিলাম না যে অক্সিলারি ভার্বের সাথে নট বসালে বাক্য নেগেটিভ হয়, অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে ইন্ট্রোগেটিভ হয়। তো এখানেও সিস্টেমটা একদম সেম। এখানে ক্যান, কুড, মে, মাইট এগুলোই তো অক্সিলারি, জাস্ট এদের সাথে নট বসান, বাক্য নেগেটিভ হয়ে যাবে। এদেরকে সাবজেক্টের আগে নিয়ে আসেন, বাক্য ইন্ট্রোগেটিভ হয়ে যাবে। ঠিক আছে? তো এটা আপনাকে করতে হবে। যেমন নেগেটিভটা কিভাবে হচ্ছে, দেখেন আমরা যদি একটু সামনে আসি, হাউ ক্যান উই মেক নেগেটিভ সেন্টেন্সেস। সো হিয়ার ইউ ক্যান সি, আই ক্যান নট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি না। উই কুডেন্ট রাইট আ লেটার, দেখেন আপনি যে মডেল নেন, যে সাবজেক্ট নেন, সেইভাবেই সেন্টেন্স গুলো হবে। উই কুডেন্ট রাইট আ লেটার, আমরা চিঠি লিখতে পারতাম না। ইউ শুডেন্ট ড্র আ পিকচার, তোমার ছবি আঁকা উচিত না। হি উডেন্ট সিং আ সং, সে গান গাইতো না। এই যে ইংলিশটা বলে আমি যে বাংলাটা বলতেছি,
অ্যাকচুয়াল যে বাংলাটা, এইটা আপনি আমার সাথে রিপিট করেন, এইটা আপনার বলা শিখতে হবে, তাহলেই আপনি ডেভেলপ করতে পারেন। ঠিক আছে? এরপর কি, শি মাইটেন্ট প্লে ফুটবল, সে ফুটবল নাও খেলতে পারতো, বাংলাটা এরকম, সে ফুটবল নাও খেলতে পারতো। হি মাইটেন্ট মানে মাইট নট প্লে ফুটবল। আই শ্যান্ট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করবো না, মানে শ্যাল নট, এটা আই বা উই এর সাথে সাথে শ্যাল ব্যবহার করা যায় না। দে ওন্ট ক্লাইম্ব আ ট্রি, তারা গাছে উঠবে না, দে ওন্ট ক্লাইম্ব আ ট্রি। রানা ওন্ট ড্রাইভ আ কার, রানা অবশ্যই, সরি, রানা গাড়ি চালাবে না, ওন্ট মানে উইল নট, রানী মাস্ট, আই মিন মাস্ট নট ড্রাইভ আ কার, রানী গাড়িটা চালাবে না। সো এইভাবে আপনি যে সাবজেক্ট নেন, যে মডেল নেন, সেভাবে আপনি সেন্টেন্স অর্গানাইজ করতে পারবেন, গঠন করতে পারবেন। দেখেন এইখানে যে বাক্যগুলো আছে, একবার যদি একটু আপনারা প্র্যাকটিস করতে পারেন, ডেভেলপমেন্ট চলে আসবে, কঠিন কিছু না। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা খুবই সহজ। এই যে সেন্টেন্স গুলো আমি দেখাচ্ছি, এগুলোকেই আপনারা লাস্ট পর্যন্ত থাকেন, আমি আপনাদেরকে দেখাই দিব যে কিভাবে প্র্যাকটিক্যাল কনভারসেশন, কমিউনিকেশন এগুলোকেই অ্যাপ্লাই করতে পারি, আমরা অ্যাপ্লাই করা যায়। দেখেন তাহলে, ইউ ক্যান নট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে পারো না। ইউ কুডেন্ট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে পারতে না। ইউ শুডেন্ট ড্র পিকচার, তোমার ছবি আঁকা উচিত না। দেখেন অ্যাকচুয়াল বাংলাটা বোঝেন, ইউ উডেন্ট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে না। তাহলে কুডেন্ট ড্র পিকচার মানে কি, আঁকতে পারতে না। আর উডেন্ট ড্র পিকচার মানে কি, তুমি ছবি আঁকতে না, তুমি ছবি আঁকতে না। এরপর দেখেন, ইউ মাস্টন্ট ড্র পিকচার, তুমি অবশ্যই ছবি আঁকবে না। আই শ্যান্ট ডু দা গো টু দা ঢাকা, আমি ঢাকা যাব না। হি ওন্ট ডু ইট, সেটা করবে না। উই ওন্ট এগ্রি অন ইট, আমরা এটাই রাজি হব না। শি নিডেন্ট, এখানে নিড নট টু হবে, এটা আমার একটু মিস্টেক হয়ে গেছে, নিড টু হয়। শি নিডেন্ট টু গো দেয়ার, মানে তার সেখানে যাওয়ার দরকার নেই। শি নিডেন্ট টু গো দেয়ার। ইন্ট্রোগেটিভ কিভাবে করবেন, জাস্ট অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বটা সাবজেক্টের আগে আনলেই ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি হয়ে যাবে। যেমন, ক্যান আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলতে পারি। ক্যান আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলতে পারি। কুড উই ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, আমরা কি বিষয়টা আলোচনা করতে পারতাম, আমরা কি বিষয়টি আলোচনা করতে পারতাম। উড ইউ সুইম ইন দ্য রিভার, তুমি কি নদীতে সাঁতার কাটতে, তুমি কি নদীতে সাঁতার কাটতে। মাস্ট ড্র আ পিকচার, সে কি অবশ্যই একটা ছবি আঁকবে, সে কি অবশ্যই একটা ছবি আঁকবে। মে শি রাইট আ লেটার, সে কি একটা চিঠি লিখতে পারে, সে কি একটা চিঠি লিখতে পারে। শুড দে স্পিক ইন ইংলিশ, তাদের কি ইংরেজি বলা উচিত। শুড দে স্পিক ইন ইংলিশ, তাদের কি ইংরেজি বলা উচিত। মাইট রানা ডু দ্য ওয়ার্ক, রানা কি কাজটা করতেও পারতো। মাইট রানা ডু দ্য ওয়ার্ক। উইল রানী ডু দ্য ওয়ার্ক, রানী কি কাজটি করবে। দেখেন আমরা যদি যে কোনো একটা ভার্ব নিয়ে প্র্যাকটিস করেন, তাহলে এটা সহজ হয়। যেমন, কুড ইউ স্পিক ইন ইংলিশ, sorry, could you speak in English, can you speak in English, could you lend me your book, will you draw a picture, will you post the letter, can she do the work, shall I do it। সো এইভাবে আপনি এই সেন্টেন্স গুলোকে কিন্তু ট্রান্সফর্ম করতে পারেন। ডেয়ার ইউ ওপেন ইট, দেখেন তুমি কি এটা খুলতে সাহস পাও। হ্যাঁ, ক্যান ইউ লিভ দ্য বার্ডেন, তুমি কি বোঝাটা উঠাতে পারো। শ্যাল আই, এটা আই হবে, শ্যাল আই শাট দ্য ডোর, আমি কি দরজাটি বন্ধ করে দিব। অর্থাৎ সহজ কথা হচ্ছে কি, আমি প্রথমে কোন ফাংশনটাতে ছিলাম, এইটাতে, যে একটা সেন্টেন্স কিভাবে অর্গানাইজড হচ্ছে। আমার ফার্স্টে সাবজেক্ট বসছে, তারপর মডাল ভার্ব, মেইন ভার্বের বেস ফর্ম, আর এই সাবজেক্ট আর ভার্ব বসলে অবজেক্টটা অটোমেটিক্যালি চলে আসছে। এবং মডাল অক্সিলারি ভার্বের অর্থের পরিবর্তনের সাথে সাথে মেইন ভার্বের মানে সেন্টেন্সের অর্থের পরিবর্তন হচ্ছে। আর যে কোনো বাক্যকে নেগেটিভ করতে হলে এই মডাল ভার্বের সাথে নট বসালে একটা বাক্য নেগেটিভ হয়ে যাচ্ছে। জাস্ট ওয়েট। আর মডাল ভার্বটি সাবজেক্টের আগে নিয়ে আসলে একটি বাক্য ইন্ট্রোগেটিভ হয়ে যাচ্ছে। এতটুকু যদি আপনারা বুঝতে পারেন, দ্যাটস এনাফ ফ্রম হিয়ার। আর এরপর আমি আপনাদের প্র্যাকটিক্যাল জায়গাটাতে, অর্থাৎ প্রত্যেকটা মডেলের ডিটেলসটা একটু দেখাবো। দেন আমি সেমি মডেল অক্সিলারি নিয়ে কথা বলবো। এই সেমি মডেল ভার্ব নিয়ে কিন্তু অনেকেই প্রবলেম ফেস করে, অনেকে বুঝতেই পারে না যে বিষয়টা কি, এটা অ্যাকচুয়ালি কোন ধরনের অর্থ দেয়। এটা আমি দেখাবো, তারপর কনভারসেশনে যাব। তাহলে আমি এই পর্যন্ত যে কথাগুলো বললাম, এই পর্যন্ত যতটুকু দেখালাম বা বুঝালাম, আপনার কি অ্যাটলিস্ট একটা কনসেপ্ট বা ধারণা পেয়েছেন মডাল অক্সিলারি ভার্ব সম্পর্কে। মডাল ভার্বটা কি, কিভাবে এটার ব্যবহার হয়, কেমন, আমি কি একটা কনসেপ্ট দিতে পারলাম, বুঝতে পারছেন। ওকে, ঠিক আছে, একটু ওয়েট করেন, আমি এরপর নেক্সট যে পার্টটি সেখানে আমি যাব। এরপর দেখেন, এখানে আমি তো বলতেছি আপনাদের যে ক্যান মানে পারা, কুড পারা অতীত অর্থে, মে মানে সম্ভাবনা অর্থে, কিন্তু এই প্রত্যেকটা মডেলের আবার ডিটেইলস একটা ব্যবহার আছে। এইটা একটু আপনাদেরকে জানতে হবে। কেমন সেটা দেখেন। আমি দেখেন এই ফ্রি ক্লাস নিচ্ছি আপনাদের, আমি একবারে দেখাই দিচ্ছি এই জন্য,
আপনি আজকে আছেন, কালকে নাও থাকতে পারেন, আপনি আমার ফ্রি ক্লাসের স্টুডেন্ট। যে ক্লাসটাতে আসেন সেই ক্লাসটা ভালোভাবে দেখে যান, জেনে যান এই ল্যাঙ্গুয়েজটার ভিতরে কি আছে, আপনাকে কিভাবে শিখতে হবে, কিভাবে এগোতে হবে, কিভাবে ডেভেলপ করতে হবে। আমার পেইড কোর্সে আমি এতগুলো বিষয় একসাথে দেখাই না, পেইড কোর্সে কিন্তু অল্প অল্প করে ছোট ছোট করে প্রত্যেকটা পার্ট থাকে। এবং আমি এইভাবেই পড়াই, আমি যতটুকু পড়াবো ততটুকুই যেন আমার স্টুডেন্টস নিতে পারে। হ্যাঁ, একসাথে সব এখানে একটু ডিটেলসে বলি, ডিটেলসে দেখাই কেন সেটা। কারণ আপনি আজকে আছেন, কালকে নাও থাকতে পারেন, আপনি দেখে যান এর ভিতরে কি আছে, তাহলে পরবর্তীতেও নিজের মতো করে চর্চা করে এটা ডেভেলপ করতে পারবেন। তো দেখেন, এই জায়গাটাতে আমি যদি একটু কথা বলি, ইউজ অফ ক্যান ভার্ব। দেখেন, ক্যান মানে তো আমরা জানি পারা, কিন্তু এইটার উপরেই আলাদা একটা ক্লাস আছে। কেমন সেটা? দেখেন, এখানে বলছে ক্যান হচ্ছে একটি মডাল অক্সিলারি ভার্ব। আহ ক্যান শব্দটি সেন্টেন্সে বিভিন্ন জায়গায় বসে ভিন্ন ভিন্ন অর্থ প্রদান করে থাকে। যেমন এখানে কয়েকটি স্ট্রাকচার দেখেন, ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম, যেটি অ্যাবিলিটি বোঝায়। ক্যান বি প্লাস নাউন, হতে পারে বোঝায়। ক্যান বি প্লাস পজিশন, কেউ কোথাও থাকতে পারে বোঝায়। ক্যান হ্যাভ প্লাস পজিশন, কারো অধিকারে বা কারো মালিকানায় কোনো কিছু থাকতে পারে বোঝায়। কেমন এই ফাংশনগুলো আমরা যদি একটু প্র্যাকটিস করি। ফার্স্ট যে স্ট্রাকচার, সেটা অ্যাজ ইউজুয়াল ক্যানের ব্যবহার বলতে আমরা যেটা জানি, যেটা করি সেটাই। ঠিক আছে? যেমন আই ক্যান ডু দা ওয়ার্ক, আমি কাজটি করতে পারি। আই ক্যান প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পারি। আই ক্যান রান 20 মাইলস অ্যাট এ স্ট্রেচ, আমি একটানা 20 মাইল দৌড়াতে পারি। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। দে ক্যান সিং আ সং, তারা গান গাইতে পারে। জাস্ট এইভাবে এটা হয়। কিন্তু দেখেন, আমি বললাম না এই ভার্বগুলো অনেক বৈচিত্র্যময়। এইখানে একটু খেয়াল করেন, এই ক্যান ভার্বটি আবার রিকোয়েস্ট, পারমিশন অ্যান্ড সাজেশন, আবারও বলছি, অনুরোধ, অনুমতি এবং পরামর্শ দেওয়া অর্থে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে ক্যান ভার্বের ব্যবহার হয়। এই জায়গাটায় আপনাকে ভুলে যেতে হবে যে ক্যান মানে পারা। আপনাকে এইটা মনে করতে হবে, ক্যান ভার্বটি অনুরোধ, অনুমতি এবং পরামর্শ দেওয়া অর্থে ব্যবহৃত হয়। এখানে মূলত তিনটা ভার্ব বসে, ক্যান, কুড এবং উড। ক্যান ভার্বটি ইনফর্মাল মিনিং ক্রিয়েট করে, যার সাথে তুমি, আমি বা তুই তুই করে সম্পর্ক, সেখানে ক্যানের ব্যবহার করে যায়। আর পলাইটলি কিছু বলতে, আপনা আপনি করে যেখানে সম্পর্ক, আপনার টিচার, অফিসার, বস, সেখানে কুড বা উডের ব্যবহার করতে হয়। মনে রাখেন, এই প্রত্যেকটা মডেলের নিজস্ব মিনিং আছে। ক্যান মানে পারা, কুড মানে পারতাম, যেতাম, অতীতে কোনো কিছু করতে পারতো কেউ, এরকম বোঝায়। উড হচ্ছে অতীতে কেউ কিছু করতো, পাস্ট হ্যাবিট বোঝায় উড। এগুলো বোঝালেও, মানে প্রত্যেকটা মডেলের নিজস্ব মিনিং থাকলেও, এই তিনটা ভার্ব ক্যান, কুড এবং উড অনুরোধ, অনুমতি বা পরামর্শ দেওয়া অর্থে ব্যবহৃত হয়। যেমন, ক্যান ইউ গিভ মি গ্লাস অফ ওয়াটার, তুমি কি আমাকে এক গ্লাস পানি দিবে বা দিতে পারো। ক্যান ইউ সিট বিসাইড মি, তুমি কি আমার পাশে বসবে। এখন আপনি বলতে পারেন যে ক্যান ইউ সিট বিসাইড মি, তুমি কি আমার পাশে বসবে, এটা বলছেন কেন? এটা তো আমি তাহলে উইল দিয়ে করতে পারি, যে উইল ইউ সিট বিসাইড মি। কিন্তু না, উইল না দিয়ে আমি ক্যান কেন দিচ্ছি জানেন? ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, উইলটাও মডাল ভার্ব, ক্যানটাও মডাল ভার্ব। এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। আপনি যার সাথে কথাটা বলছেন, যে তুমি কি আমার পাশে বসবে, তুমি কি আমার পাশে বসবে, এই কথাটা তাকে আপনি কিভাবে বলছেন? ডিরেক্টলি বলছেন, নাকি অনুরোধ করে, রিকোয়েস্ট করে বলছেন? যদি রিকোয়েস্ট করে বলেন, তাহলে ক্যানের ব্যবহার করবেন, এবং বাংলাটা ওই রকমই হবে, বসবে, বসতে পারো না। ক্যান ইউ সিট বিসাইড মি, তুমি কি আমার পাশে বসবে। কুড ইউ সিট বিসাইড মি, আপনি কি আমার পাশে বসবেন। উড ইউ সিট বিসাইড মি, আপনি কি আমার পাশে বসবেন। কুড এবং উড একই মিনিং দেয়, ক্যানটা ইনফর্মাল। ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, তোমার জীবনের গল্পটি আমাকে বলবে। কুড ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, আপনার জীবনের গল্পটি আমাকে বলবেন। ক্যান ইউ গো উইথ মি অ্যাট লাঞ্চ, আমার সাথে লাঞ্চে যাবেন। কুড ইউ গো উইথ মি অ্যাট লাঞ্চ, আমার সাথে, ক্যান ইউ গো উইথ মি এট লাঞ্চ, আমার সাথে লাঞ্চে যাবে। কুড ইউ অর উড ইউ গো উইথ মি এট লাঞ্চ, আমার সাথে লাঞ্চে যাবেন। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম। তাহলে আমি কি বললাম? ক্যান মানে পারা, উড পারতাম, উড কেউ কিছু করতো, যেত, খেত, এরকম বোঝায়। অর্থাৎ প্রত্যেকটা মডেলের অর্থ আছে থাকা সত্ত্বেও, এই তিনটি ভার্ব রিকোয়েস্ট, পারমিশন এন্ড সাজেশনের জন্য ব্যবহৃত হয়। ক্যানটা ইনফর্মাল মিনিং দেয়, কুড এবং উড ফর্মাল মিনিং দেয়। এরপর দেখেন, আমি আরো বলবো এই জায়গাটা নিয়ে, আর একটু সামনের দিকে আসি আমরা। স্ট্রাকচার টু, ক্যান বি প্লাস নাউন। এখানে ক্যানটা তো মডাল ভার্ব, বিটা মূলত মেইন ভার্ব। মনে রাখবেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই বি ভার্বটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভার্ব। বি এর দুইটা মানে, একটা হচ্ছে হওয়া, একটা হচ্ছে থাকা। কি বললাম? একটি হচ্ছে হওয়া, আরেকটি হচ্ছে থাকা।
বি এর পর যদি পার্সন বা নাউন থাকে তাহলে বি এর মানে হওয়া, যদি প্লেস বা অ্যাডভার্ব থাকে তাহলে বি এর মানে থাকা। যেমন হি ক্যান বি আ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারে। হি ক্যান বি আ মিনিস্টার, সে একজন মন্ত্রী হতে পারে। হি ক্যান বি আ ফ্রিল্যান্সার, সে একজন ফ্রিল্যান্সার হতে পারে। হি ক্যান বি আ গুড টিচার, সে একজন ভালো শিক্ষক হতে পারে। আর বি এর পরে যদি প্লেস থাকে, কোনো জায়গাকে ইন্ডিকেট করা হয়, তাহলে বি এর মানে থাকা বোঝায়। যেমন হি ক্যান বি এট দ্য মার্কেট নাও, সে এখন বাজারে থাকতে পারে। রুমা ক্যান বি অ্যাট স্কুল নাও, রুমা এখন স্কুলে থাকতে পারে। মাই ফাদার ক্যান বি ইন দ্য অফিস, আমার বাবা অফিসে থাকতে পারে। অর্থাৎ বি এর মানে থাকা। আবার দেখেন হ্যাভ এর মানেও থাকা। ক্যান হ্যাভ, পার্থক্য কি জানেন? সাবজেক্ট নিজে কোনো জায়গায় থাকে, এখানে বি এর ব্যবহার হয়। আর সাবজেক্টের অধিকারে বা মালিকানায় কোনো কিছু থাকে, অধিকার বা মালিকানা, এখানে হ্যাভ এর ব্যবহার হয়। শি ক্যান হ্যাভ আ গার্ডেন ইন দ্য ভিলেজ, তার গ্রামে একটা বাগান থাকতে পারে। হি ক্যান হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকতে পারে। রুমা ক্যান হ্যাভ আ বিউটিফুল মোবাইল, রুমার সুন্দর একটা মোবাইল থাকতে পারে। সো এই বিষয়টা আপনাকে বুঝতে হবে, এই ফাংশনটা আপনাকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করতে হবে। এগুলো যদি ভালোভাবে বুঝতে না পারেন, নিতে না পারেন, এই ল্যাঙ্গুয়েজটা আপনি প্রফেশনালি ডেভেলপ করতে পারবেন না, শিখতে পারবেন না। এটা আপনাকে খুবই ভালোভাবে শিখতে হবে। আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনি এগুলো দেখবেন, এগুলো করবেন। দেখেন, আহ আমি যেভাবে বোঝাই, আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আমার ভিতরে যা কিছু আছে সবকিছু দিয়ে বোঝানোর চেষ্টা করি। আপনি আরো 5 জায়গায় ক্লাস করেন, আরো 10টা টিচারের কাছে যান, আপনি কম্পেয়ার করেন, আপনি বুঝতে পারবেন যে এই লোকটা কতটা পরিশ্রম করে কিভাবে বুঝিয়ে থাকে। প্রত্যেকটা ক্লাস আমি এভাবেই নিয়ে থাকি, প্রত্যেকটা ক্লাস। কারণ আমি যেটাই শেখাবো, আপনাকে প্র্যাকটিক্যালি সেটা শিখতে হবে, প্র্যাকটিক্যালি সেটা নিতে হবে। এবং আমি অথেন্টিক বিষয়গুলোই দেখাই, যেটা আমাদের দরকার, প্র্যাকটিক্যাল কনভারসেশন বা কমিউনিকেশন। তো যে কথাটা বলছি এইভাবে প্রত্যেকটা মডেলেরই, এই দেখেন এখানে মে, মাইট, মাস্টের ব্যবহার আছে। তো প্রত্যেকটা মডেলেরই ডিটেলস ব্যবহার আছে। এই ডিটেলস ব্যবহারটা কেমন, মনে করেন শুড মানে উচিত, আমি একটা ব্যবহার দেখাই দিব, এই একটা যদি ভালোভাবে বোঝেন তাহলে সব ভালোভাবে করতে পারবেন। ইন ডিটেলসে মানে মডেলের অ্যাডভান্স যে ইউজ, এটা আপনি বুঝতে পারবেন, মডেলের অ্যাডভান্স যে ইউজ। দেখেন, এই যে শুড ভার্ব আছে না, শুড মানে আমরা জানি উচিত, কিন্তু এই শুডের কতগুলো ফর্ম আছে। এই ফর্মগুলো মেনটেন যখন করা হয়, তখন আমরা সেন্টেন্স বুঝতে পারি না। শুড, শুড বি, শুড হ্যাভ বিন, এগুলোর ব্যবহার কিভাবে হতে পারে দেখবেন। একটা শুড ভার্বকে কতগুলো ওয়েতে, কতগুলো ফাংশনে লেখা যায়। আমরা মডেল শিখি, বাট ডিটেলসে মডেল শিখি না। যেমন দ্য রুম শুড হ্যাভ বিন ক্লিন, এই বাক্যটার বাংলা কি? এই ঘরটা পরিষ্কার করা উচিত ছিল। এই বাক্যগুলো কিভাবে হয়ে থাকে আমি আপনাকে একটু দেখাই। দেখেন, এই মডেল শুধু এক কথায় উত্তর হয়ে যায় বিষয়টা এরকম না, এর ভিতরেও অনেক কিছু আছে। সেটা কেমন? মনে করেন শুড, দেখেন এই শুড ভার্ব দিয়ে, SHOULD, এই শুড ভার্ব দিয়ে আমরা কতগুলো সেন্টেন্স তৈরি করতে পারি বা লিখতে পারি। সবাই একটু এই জায়গাটা মনোযোগ দিবেন। আমি এখন যেটা দেখাচ্ছি এটা কেউ দেখায় না, এতটা ডিটেলসে কেউ দেখায় না। এটা যদি কেউ ভালোভাবে বুঝতে পারেন, কেউ নিতে পারেন, আমি এতটুকু বলতে পারি মাত্র 10 মিনিট লাগবে এই বিষয়টা আমাকে দেখাতে বা বোঝাতে। এটা ভালোভাবে বুঝতে পারলে বা নিতে পারলে জীবনে কোনোদিন এই মডাল ভার্বের ব্যবহার নিয়ে আপনার প্রবলেম বা সমস্যা ফেস করতে হবে না। দেখেন, হি শুড ডু দ্য ওয়ার্ক, এই বাক্যটার বাংলা অর্থ কি? তার কাজটা করা উচিত। হি শুড ডু দ্য ওয়ার্ক। এই বাক্যটার আবার একটি রিভার্স স্ট্রাকচার আছে। দেখেন এই মডেলের ডিটেলস বা অ্যাডভান্স ব্যবহারটা কেমন, সেটা এখন দেখাচ্ছি। এই বাক্যটার একটা রিভার্স স্ট্রাকচার হচ্ছে দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক শুড বি ডান। এটাকে বলে প্যাসিভ। অর্থাৎ হি শুড ডু দ্য ওয়ার্ক, তার কাজটা করা উচিত। দ্য ওয়ার্ক শুড বি ডান, এর মানে হচ্ছে এই কাজটা করা উচিত। আবার আমি যদি এইভাবে একটা সেন্টেন্স বলি, হি শুড বি আ ডক্টর, এর বাংলা অর্থ হচ্ছে তার একজন ডাক্তার হওয়া উচিত। আবার আমি যদি বলি হি শুড বি অ্যাট হোম, মানে বি এর মানে হওয়া, আবার বি এর মানেই থাকা। আমার যদি পার্সনকে ইন্ডিকেট করে তাহলে হওয়া, প্লেসকে ইন্ডিকেট করলে থাকা। হি শুড বি আ ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত। হি শুড বি অ্যাট হোম, তার বাড়িতে থাকা উচিত। তাহলে দেখেন 4টা সেন্টেন্স হয়ে গেছে। আবার আমি যদি বলি হি শুড বি ডুইং দ্য ওয়ার্ক, ডুইং দা ওয়ার্ক, এর বাংলা অর্থ হচ্ছে তার কাজটি করতে থাকা উচিত, করতে থাকা উচিত। যেমন আমি যদি বলি তোমার খবরের কাগজ পড়তে থাকা উচিত, ইউ শুড বি রিডিং নিউজ পেপার। এখন আপনি বলতে পারেন, আপনি তো বললেন
যে মডালের পর মেইন ভার্বের প্রেজেন্ট বেস ফর্ম হয়, তাহলে আবার এই যে ডুইং, ডান এগুলো কেন বসাচ্ছেন? দেখেন এই ভার্ব গুলো কিন্তু বি এর পরে গিয়ে বসছে, বি এর পরে, এখানে বিটা কিন্তু বেস ফর্ম, শুডের পরের ভার্বটার সাথে কিন্তু ফর্মের চেঞ্জ হয়নি। শুডের পরে যে ভার্বটা বি ভার্ব সেটা কিন্তু বেস ফর্মেই আছে, তারপরে গিয়ে ভার্বের চেঞ্জ হচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে টেন্সের ফাংশনকে কানেক্ট করে। আমি আরেকটু বলি আপনাকে, আমি আরেকটু লিখি তারপর বলছি। দেখেন, হি শুড হ্যাভ আ কার, এর বাংলা অর্থ হচ্ছে তার একটা গাড়ি থাকা উচিত। অর্থাৎ বি থেকে আমি হ্যাভে চলে আসলাম, হি শুড হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকা উচিত। আবার যদি আমি এরকম একটা সেন্টেন্স বলি, বোঝার চেষ্টা করেন, হি শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এর বাংলা অর্থ হচ্ছে তার কাজটা করা উচিত ছিল। আবার যদি এইটাকে রিভার্স করি, মানে প্যাসিভ ভয়েস যদি করি, পারফেক্ট টেন্সের সেন্স এটা, দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, এর বাংলা অর্থ কি জানেন? যে এই কাজটি করা উচিত ছিল। আবার দেখেন আমি যদি বলি, হি শুড হ্যাভ বিন আ ডক্টর, এর বাংলা অর্থ হচ্ছে তার একজন ডাক্তার হওয়া উচিত ছিল। আবার আমি যদি বলি, হি শুড হ্যাভ বিন অ্যাট হোম, তার বাড়িতে থাকা উচিত ছিল। দেখেন একটা শুড দিয়ে কতগুলো সেন্টেন্স তৈরি করা যায়। আবার যদি বলি, হি শুড হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। এবার আমি আপনাদের সেন্টেন্স বা ফাংশন গুলো বুঝিয়ে বলি মূলত বিষয়টা কি। এটা যদি কেউ বুঝতে পারে, মডেল নিয়ে কোনো ধরনের প্রবলেম আপনাকে ফেস করতে হবে না। এই যে 11টি বাক্য লিখলাম, এই 11টি বাক্যের অ্যাকচুয়াল বাংলা অর্থ যদি আপনি বের করতে পারেন, একবার যদি কেউ প্র্যাকটিস করতে পারে, কোনো দিনও মডেল নিয়ে সমস্যা হবে না। কারণ এইটার থেকে ডিটেলস, ডিপ, অ্যাডভান্স কোনো ব্যবহার মডেলের নেই। এখন বিষয়টা কেমন আমি আপনাদের বুঝিয়ে বলি। আপনি ইংলিশে প্রফেশনাল হতে চাইলে, এক্সপার্ট হতে চাইলে এটা আপনার দরকার, এটা লাগবে। দেখেন, মনে করেন আমি বাংলায় একটা সেন্টেন্স বললাম, কথাটা বোঝেন, আমরা শুধু স্ট্রাকচার দেখলে হয় না, প্র্যাকটিক্যালি অ্যাডাপ্ট করতে হয় রিয়েল লাইফের সাথে। মনে করেন আপনার একটা মেয়েকে আপনি বিয়ে দিলেন, বিয়েতে আপনার কাছের যে রিলেটিভস, আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আপনি ইনভাইট করেননি, দাওয়াত করেননি। এখন তারা আপনাকে খারাপ কথা বলছে যে ওর মেয়েটাকে বিয়ে দিল আমাদেরকে জানালো না। তখন আপনার মনে মনে খারাপ লাগতেছে, আপনি এইটা বলছেন যে আমার মেয়ের বিয়েতে ওদেরকে জানানো উচিত ছিল, ওদেরকে দাওয়াত দেওয়া উচিত ছিল, ওদেরকে তো দাওয়াত করা হয়নি, কিন্তু এটা ভুল হয়ে গেছে, আমার মেয়ের বিয়েতে ওদেরকে দাওয়াত করা উচিত ছিল, দাওয়াত দেওয়া উচিত ছিল। এই যে বাংলা বাক্যটা বললাম না, এটা আপনি ইংলিশে ট্রান্সলেট করে দেখেন তো, পারবেন না, বেঁধে যাবে। কারণ কি জানেন? এটা প্যাসিভ ভয়েস। কি বললাম? আমার মেয়ের বিয়েতে ওদেরকে দাওয়াত করা উচিত ছিল। এই 11টি স্ট্রাকচারের ভিতর ওই যে কথাটা আমি বললাম, ওই কথাটা কোন স্ট্রাকচারের ভিতর যায় জানেন? এই দেখেন, দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, এর বাংলা অর্থ কি? এই কাজটা করা উচিত ছিল। তাহলে দেখেন, তাদেরকে দাওয়াত করা উচিত ছিল আমার মেয়ের বিয়েতে। ইংরেজিটা কেমন জানেন? দেখেন, দেই শুড হ্যাভ বিন, দেখেন শুড হ্যাভ বিন প্লাস ভিপি, ইনভাইটেড। অর্থাৎ দেটা কি? তারা, এরা কোনো কাজ করতেছে না, এরা নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ। জানাবে কারা? আমরা। So, তাদেরকে জানানো উচিত ছিল, দে শুড হ্যাভ বিন ইনভাইটেড ইন আওয়ার ডটার্স ম্যারেজ সেরিমনি। কি লিখলাম? দে শুড হ্যাভ বিন ইনভাইটেড, এখানে টু দেওয়াটা বেটার, টু আওয়ার ডটার্স ম্যারেজ সেরিমনি, অর্থাৎ আমার মেয়ের বিয়েতে তাদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল, তাদেরকে জানানো উচিত ছিল। দেখছেন এই যে কথাটা আমি লিখলাম, এটা কিন্তু ওই 8 নম্বর স্ট্রাকচার থেকে আসে। তাহলে এই ধরনের প্র্যাকটিক্যাল সেন্টেন্স আপনি যদি দেখেন, আপনি যদি বলতে চান, আপনি কিভাবে বলবেন, কিভাবে পারবেন? এই দেখেন, আহ আপনি ইংরেজি শিখতেছেন আমার কাছে, আমি আপনাকে শেখাচ্ছি, এখন আপনি পারতেছেন না, ডেভেলপ হচ্ছে না। এখন আমি আপনাকে অ্যাজ আ টিচার একটা অ্যাডভাইস দিচ্ছি যে ভাই বা ম্যাডাম, আপনি তো ইংরেজি শিখতেছেন, আপনি ডেভেলপ করতে পারছেন না, তবুও আপনার হাল ছেড়ে দেওয়া উচিত না। যতক্ষণ না পর্যন্ত, যতদিন না পর্যন্ত এই ল্যাঙ্গুয়েজটা আপনি ডেভেলপ করতে পারেন, প্রফেশনালি শিখতে পারেন, আপনার এটা শিখতে থাকা উচিত, আপনার প্র্যাকটিসটা চালিয়ে যাওয়া উচিত। এই যে বাংলা কথাটা বললাম না, এই কথাটা মূলত এই সেন্টেন্স দিয়ে করা যায়, লাস্টের যেটা। যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে বলেন তো? যে কোনো একটা কাজ অতীত থেকে শুরু করে এখনো পর্যন্ত হচ্ছে বা চলছে, এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলে, হ্যাভ, হ্যাজ, বিন প্লাস ভার্বের সাথে আইএনজি।
আর কোনো একটা কাজ অনেক দিন যাবত করতে থাকা উচিত, চলতে থাকা উচিত, এইটাতে কিন্তু এই শুড হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি হয়। যেমন আমি যদি আপনাকে বলি আপনার ইংরেজিটা প্র্যাকটিস করতে থাকা উচিত যতদিন না পর্যন্ত ডেভেলপ করতে পারেন, তাহলে আমি ইংলিশে কি বলতে পারি? ইউ শুড হ্যাভ বিন প্র্যাকটিসিং ইংলিশ, ইউ শুড হ্যাভ বিন এক্সারসাইজিং ইংলিশ আনটিল ইউ ডেভেলপ দিস ল্যাঙ্গুয়েজ, ইউ শুড হ্যাভ বিন লার্নিং ইংলিশ আনটিল ইউ ডেভেলপ দিস ল্যাঙ্গুয়েজ। দেখছেন, শুড হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, যে দীর্ঘ সময় ধরে। ইউ শুড হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর লং টাইম, তোমার অনেক দিন ধরে ইংরেজিটা শিখতে থাকা উচিত। এই দেখেন, এবার আমি বলবো হি শুড ডু দা ওয়ার্ক, তার কাজটা করা উচিত। দ্য ওয়ার্ক শুড বি ডান, এই কাজটা করা উচিত। হি শুড বি এ ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত। হি শুড বি অ্যাট হোম, তার বাড়িতে থাকা উচিত। হি শুড বি ডুইং দা ওয়ার্ক, তার কাজটা করতে থাকা উচিত। হি শুড হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকা উচিত। হি শুড হ্যাভ ডান দা ওয়ার্ক, তার কাজটা করা উচিত ছিল। দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, এই কাজটি করা উচিত ছিল। হি শুড হ্যাভ বিন আ ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত ছিল। হি শুড হ্যাভ বিন অ্যাট হোম, তার বাড়িতে থাকা উচিত ছিল। হি শুড হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, তার কাজটা করতে থাকা উচিত। এইখানে আমি যদি এই এই 11টা সেন্টেন্সের ফাংশন ভালোভাবে বুঝি, অ্যাকচুয়াল বাংলা অর্থ ক্রিয়েট করতে পারি, এই শুডের পরিবর্তে যে মডেল আপনি ব্যবহার করবেন সেইভাবে মূলত সেন্টেন্সটা তৈরি হয়। কেমন জানেন? এই দেখেন, আমি যদি শুডের পরিবর্তে বলি যে হি ক্যান ডু দ্য ওয়ার্ক, তাহলে সে কাজটা করতে পারে। হি কুড ডু দ্য ওয়ার্ক, সে কাজটা করতে পারতো। হি উড ডু দ্য ওয়ার্ক, সে কাজটা করতো। হি মাস্ট ডু দ্য ওয়ার্ক, সে অবশ্যই কাজটা করবে। অর্থাৎ আপনি যে মডেল বসাবেন সেই অনুযায়ী সেন্টেন্স হবে। দেখেন, দ্য ওয়ার্ক শুড বি ডান, এই কাজটা করা উচিত। দ্য ওয়ার্ক ক্যান বি ডান, করা যেতে পারে। দ্য ওয়ার্ক কুড বি ডান, করা যেত। দ্য ওয়ার্ক মাস্ট বি ডান, এই কাজটা অবশ্যই করা যাবে বা করা হবে। দ্য ওয়ার্ক উড বি ডান, এই কাজটা করা যেত। উড বি ডান। তো এইভাবে আপনি যে মডেল বসাবেন, দেখেন হি শুড বি এ ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত। তাহলে হি ক্যান বি এ ডক্টর, সে ডাক্তার হতে পারে। হি কুড বি এ ডক্টর, সে ডাক্তার হতে পারতো। হি উড বি এ ডক্টর, সে ডাক্তার হতো। হি মাস্ট বি এ ডক্টর, সে অবশ্যই ডাক্তার হবে। অর্থাৎ আপনি যে মডেল বসান সেই অনুযায়ী আপনার সেন্টেন্স তৈরি হবে। অর্থাৎ মডেলের সেন্স, মডেলের টাইম হচ্ছে এই 11টা। যদি আপনি মডেলের ডিটেলস ব্যবহার শিখতে চান, অ্যাডভান্স ইউজ শিখতে চান, এটা আপনাকে শিখতে হবে, এটা আপনাকে জানতে হবে। আর এটা যদি আপনি না শিখেন, বিভিন্ন প্র্যাকটিক্যাল প্যাসেজের ভিতরে এই ধরনের সেন্টেন্সের স্ট্রাকচার যখন আপনি দেখবেন, দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, আপনি যদি এটার অ্যাকচুয়াল অর্থ না বোঝেন, ফাংশন না বোঝেন, আপনি কিভাবে সেই ধরনের সেন্টেন্সের অর্থ বা মিনিং আপনি বের করবেন? এটা আপনাকে একটু জানতে হবে। আমি আপনাদেরকে বলে রাখলাম, যারা ফ্রি ক্লাস করছেন, যারা পেইড কোর্সে আসবেন, আমার কাছে কোর্স করবেন, ক্লাস করবেন, তাদের তো আমি এটা ডিটেলসে শেখাবো। আমাদের 17 তারিখ থেকে মেইন ব্যাচের ক্লাস শুরু। আমি কিভাবে পড়াই, কিভাবে বোঝাই, কতটা ডিটেলসে প্রত্যেকটা বিষয় ডিসক্রাইব করি, কতটা ধারাবাহিকতা মেনটেন করে দেখাচ্ছি আমি প্রত্যেকটা ক্লাস, এটা আপনারা বুঝতে পারছেন। আমি আমার স্টুডেন্টস কোনো রংচটা বিজ্ঞাপন দেখাই ভর্তি করাই না। ক্লাস নেই, অনেক ক্লাস নেই, একটা দুইটা না, লং টাইম ধরে ক্লাস নেই। তারা ক্লাসগুলো দেখে, বোঝে, যদি ভালো লাগে, যদি মনে করে, যদি সে নিজে মনে করে আমি কনফিডেন্ট পাচ্ছি, আমি ভরসা পাচ্ছি, আমি এখান থেকে ক্লাস করলে, কোর্স করলে ইংলিশ এক্সপার্ট হতে পারবো, ফ্লুয়েন্ট হতে পারবো, এই লোকটা পড়াতে পারে, বুঝাতে পারে, টেকনিক ভালো, সে আসে, সে অটোমেটিক্যালি আসে। আজকে 43 জন ভর্তি হয়েছেন, আমার গা দেখে ভর্তি হয়েছেন না আমার বিজ্ঞাপন দেখে ভর্তি হয়েছেন? আমার ক্লাস দেখেই তো ভর্তি হয়েছেন। এবং একটা বা দুইটা ক্লাস করে আপনারা অ্যাডমিশন নিয়ে নিচ্ছেন। তো একটা মানুষের প্রতি কতটা বিশ্বাস, কতটা ভালোবাসা, ভরসা থাকলে সেটা করা যেতে পারে। তো এটা আমার জন্য তো বড় একটা পাওয়া, বড় একটা আনন্দের, একটা প্লেজারের। এই জায়গা থেকে আমি এতটা এনার্জি পাই, এতটা প্লেজার আমার ভিতরে কাজ করে, আমি এটা আপনাদেরকে বোঝাতে পারবো না। এই যে ফ্রি ক্লাসগুলো নেই, আমার বিন্দু মাত্র কষ্ট হয় না। আমি লং টাইম ধরে ক্লাস নেই, আপনাদের এই ক্লাস নেওয়ার পর 10:30 থেকে আরেকটা ক্লাস আমি নিবো আমার পেইড ব্যাচে, 74তম ব্যাচে। তো এটা শিখতে হবে। এই ভাষা একবার শিখতে পারলে আপনাকে কেউ আটকাতে পারবে না। আপনি বাংলাদেশে অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার, ফলোয়ার আছে, সেখানে যেতে পারেন, দেখতে পারেন, আর আমার এই ফ্রি ক্লাসগুলো কম্পেয়ার করেন। মনে রাখবেন, প্রতিষ্ঠান যত বড় তার ভিতরে তত বেশি ফাঁকা থাকে। বিষয়টা কেমন জানেন? আমার তো অফলাইনে কোর্স নেই, আমি একটা পার্মানেন্ট জায়গায় আছি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, একটা পার্মানেন্ট জবের ভিতর আছি, ভালো জায়গায় আছি। আমি আমার ফ্রি টাইম বা লেজার টাইমে এটা শেখানোর চেষ্টা করি। কেন? এটা আমার একটা নেশা, আমার একটা পেশা। আমি আমার অনার্স, মাস্টার্স পাবলিক ইউনিভার্সিটি থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে করা, টোফেল করা, আমি সেলটা এক্সাম দিয়েছি, সেখানে আমি গ্রেড A নিয়ে পাশ করেছি। আমার সার্টিফিকেট আমার কাছেই আছে, কিছুদিন আগে এসেছে হাতে। তো আমার এটা জানা আছে, আমি জানি, তাহলে আমি কেন আমার এই জ্ঞানটাকে, আমার এই নলেজটাকে বৃহত্তর পরিসরে আমার স্টুডেন্টসদের মাঝে বা যারা ইংরেজি শিখতে আগ্রহী, যারা শিখতে চায়, তাদের কাছে আমি ছড়িয়ে দিব না? আমি তো এই এই ক্লাসগুলোর জন্য আপনার কাছে কোনো টাকা পয়সা নিচ্ছি না, আমি তো চাচ্ছি না।
আমি অফার করছি, আমার পেইড কোর্স আছে, আপনারা চাইলে ভর্তি হতে পারেন, না চাইলে ফ্রি ক্লাসই করেন, কোনো সমস্যা নাই। আমার যারা ভর্তি হয় তারা এমনিতেই হয়। তো বিষয় হচ্ছে এইটা, আমি নাম ধরে বলি, আপনারা অদিতিস টিচিং নামে একটা চ্যানেলের নাম দেখবেন ইউটিউবে, 2 মিলিয়ন বা তার বেশি ফলোয়ার, সাবস্ক্রাইবার। তাদেরও পেইড কোর্স থাকে, ইন্ডিয়ান একটা চ্যানেল। সেখানে নাম ধরে বললাম আমি, 17 জন স্টুডেন্টস ভর্তি হয়েছিল আগের মাসে। আমার এই ফ্রি ক্লাসগুলো করে আমাকে সেই ছেলেটা বলছে, স্যার আমরা 17 জন একসাথে ভর্তি হয়েছিলাম, তো সেখান থেকে আপনার আপনার এই ফ্রি ক্লাসগুলো দেখে আমরা সেই 17 জনই একসাথে আপনার এই কোর্সে ভর্তি হয়েছি, 17 জন একসাথে ওইখান থেকে। তো কেন হয়েছে? আমি সেভাবে তাদের বুঝিয়েছি, সেভাবে শিখিয়েছি। আমি এটা বারবার বলি, আমার কাছে যারা আসবে, আমার কাছে যারা পড়বে, তারা ইংলিশে মাস্টার হবে, তারা ইংলিশে প্রফেশনাল হবে। কারণ আমার স্টুডেন্টরাই বিভিন্ন জায়গায় অফলাইনে কোর্স দিয়েছে, কোচিং সেন্টার দিয়েছে, তারা সেখানে পড়াচ্ছে, শেখাচ্ছে। এবং আমার এই ক্লাসগুলো প্রত্যেকের জন্যই। অনেকেই বলে আমি গ্রামার পারি, রাইটিং পারি না, আমি রাইটিং পারি, স্পিকিং পারি না, আমাকে একটু এইটা শিখাই দেয়। এইগুলো যারা বলে না, তারা জাস্ট শো দেখায়, ভাব দেখায়, তারা মূলত কিছুই পারে না। কারণ একটা পারলেও আরেকটা আপনি অটোমেটিক্যালি পারবেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ একটার সাথে আরেকটা একসাথে কানেক্টেড। কেন পারবেন? এই জন্য আমি বারবার বলি, আপনি আমার কাছে আসেন, সে আপনি যত ইলিটারেট হন, যত ব্রেন খারাপ হোক না কেন, আপনি স্টুডেন্ট হন, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার, ইমিগ্রান্ট, প্রবাসী, যেই আছেন, প্রত্যেকেই প্রফেশনালি প্র্যাকটিক্যাল ওয়েতে ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন। আমি সেভাবেই শেখাবো, এতটুকু আমি বলতে পারি। আমি সেভাবেই দেখাই প্রত্যেকটা স্টুডেন্টকে। আচ্ছা, তো দেখেন আমি আরেকটু সামনের দিকে আসি। এটা হচ্ছে শুডের ব্যবহার। আরেকটা মডাল ভার্ব নিয়ে আমি একটু কথা বলবো। এটা হচ্ছে অ্যাকচুয়ালি মডাল না, এটা সেমি মডাল ভার্ব। অন্যান্য ভার্বগুলো আমি পরে দেখাবো আপনাদের, আজকে একসাথে তো সব দেখানো সম্ভব না। একটা ভার্ব একটু দেখাই, সেটা হচ্ছে ইউজ টু ভার্বের ব্যবহার। এটা একটা সেমি মডাল। সেমি মডাল মানে এগুলো হচ্ছে কিছু ফ্রেজাল ভার্ব। এটা নিয়ে আমি একটু পরে বলছি বিষয়টা মূলত কেমন। তো এই ইউজ টু ভার্বটা আমি একটু আলাদাভাবে দেখাবো, এই জন্য আমাদের প্র্যাকটিক্যাল কনভারসেশন, প্র্যাকটিক্যাল স্পিকিং এ এই ইউজ টু এর ব্যবহার অনেক বেশি হয়। অনেক টিচার্স এটা ব্যবহার করে থাকে। আমি এটা একটু আলাদাভাবে আপনাদেরকে দেখাই বা বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। একটু সময় দেন। দেখেন কত সুন্দর করে এখানে আমি লিখে দিয়েছি, প্রতিটি মানুষেরই কিছু না কিছু অভ্যাস আছে। আর এই অভ্যাসগুলোর মধ্যে কোনো অভ্যাস অতীতে ছিল কিন্তু বর্তমানে নেই, আবার কোনো অভ্যাস অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত আছে, আবার কোনো অভ্যাস ভবিষ্যতে হয়ে যাবে। যেমন সে প্রত্যহ কোরআন পড়তো, আমি গল্প করতে অভ্যস্ত, পলি নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে। এই ধরনের কথাগুলো যদি আমি ইংরেজিতে বলতে চাই, আপনি কোন টেন্স দিয়ে বলবেন, কিভাবে বলবেন? যতক্ষণ না পর্যন্ত ইউজ টু ভার্বের ব্যবহার জানবেন, আপনি এগুলো ভালোভাবে বলতে পারবেন না। কেমন? যেমন সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম। মনিরা প্রত্যহ সকালে কোরআন পড়তো, মনিরা ইউজ টু রিড দ্য হোলি কোরআন এভরি মর্নিং। ছাত্র জীবনে আমি একটানা 8 ঘন্টা পড়তাম, আই ইউজ টু স্টাডি 8 আওয়ার্স এট এ স্ট্রেচ ডিউরিং মাই স্টুডেন্ট লাইফ। সে প্রতি সোমবার আমাকে লিখতো, শি ইউজ টু রাইট মি এভরি মানডে। তারা প্রতি বছর সমুদ্র সৈকতে যেত, দে ইউজ টু গো টু দ্য সি বিচ এভরি ইয়ার। অর্থাৎ অতীতে কেউ কোনো কাজ করতো, এখানে ইউজ টু এর ব্যবহার হয়। আবার অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত কোনো একটা কাজ করা কারো অভ্যাস আছে, তখন অ্যাম ইজ আর ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি হয়। কেমন সেটা? মানে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার, ওই সেম স্ট্রাকচারটাই থাকবে, মূলত অক্সিলারি এবং মেইন ভার্বের মাঝে ইউজ টু ওয়ার্ডটা যুক্ত হয়। যেমন সে প্রতিদিন কোরআন পড়তে অভ্যস্ত, আগেটা ছিল অভ্যস্ত ছিল, এটা হচ্ছে অভ্যস্ত। হি ইজ ইউজ টু রিডিং দ্য হোলি কোরআন এভরিডে। জাকির প্রতিদিন সকালে হাঁটতে অভ্যস্ত, জাকির ইজ ইউজ টু ওয়াকিং এভরি মর্নিং। আমরা পুকুরে সাঁতার কাটতে অভ্যস্ত, উই আর ইউজ টু। মনে করেন উই আর সুইমিং ইন দ্য পন্ড, আমরা পুকুরে সাঁতার কাটছি। জাস্ট ওই আর সুইমিং, অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝে ইউজ টু ওয়ার্ডটা অ্যাড করা, যে উই আর ইউজ টু সুইমিং ইন দ্য পন্ড, আমরা পুকুরে সাঁতার কাটতে অভ্যস্ত। তো এইভাবে এটা হয়ে থাকে। আর আরেকটা আছে, ভবিষ্যতে কেউ কোনো কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে। এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার, শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি, ওই সেম স্ট্রাকচার ভিতরে ইউজ টুটা থাকে। এখন এখানে বি এর পরিবর্তে উইল গেটের ব্যবহার করা যায়। গেট কিন্তু বি ভার্বের কাজ করে, গেট একটা পাওয়ারফুল ভার্ব। গেট ভার্বের উপর আমার পেইড কোর্সে আলাদা একটা ক্লাস আছে, জাস্ট গেট ভার্বের উপর। গেট ভার্বের প্রায় 700 রকম অর্থ আছে, 700 মিনিংস। মিলন নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে। মনে করেন মিলন নামের একটা ছেলে শহরে থাকে, গ্রামে তার দাদার বাড়ি বা নানার বাড়ি, সেখানে সে গেল। এখন তার নদীতে গোসল করার অভ্যাস নেই। একজন বলছে যে তুমি গোসল করো, করতে করতে অভ্যাস হয়ে যাবে। এই যে কথাটা, মিলন উইল গেট ইউজ টু বাথিং ইন দ্য রিভার, অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার সেটিই থাকবে, ভিতরে ইউজ টু ওয়ার্ডটা যুক্ত হবে।
জাকির খুব শীঘ্রই দিনে 10 ঘন্টা কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে। জাকির উইল সুন গেট ইউজ টু ওয়ার্কিং 10 আওয়ার্স আ ডে। তুমি তাড়াতাড়ি গোলমালের মধ্যে ঘুমাতে অভ্যস্ত হয়ে যাবে। ইউ উইল সুন গেট ইউজ টু স্লিপিং ইন আ নয়েজ। তারা কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত হয়ে যাবে। দে উইল গেট ইউজ টু ডুইং হার্ড ওয়ার্ক। তুমি 2 মাসের মধ্যে বরিশালে থাকতে অভ্যস্ত হয়ে যাবে। ইউ উইল গেট ইউজ টু স্টেইং ইন বরিশাল উইদিন 2 মান্থ। সেটা এভাবে হয়ে থাকে। এটা শুধু এভাবে পড়লে হবে না, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে, আমি দেখাবো। আচ্ছা, আমি এখন আপনাদের মেইন যে সেমি মডাল অক্সিলারি ভার্বগুলো আছে সেই জায়গাটা নিয়ে একটু কনসেপ্ট দিব, সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো, একটু দেখাবো। আমাকে একটু সময় দেন, আমি দেখাই। কারণ এটা দেখা প্রয়োজন, এটা দেখা দরকার। আমি আপনাদের একটা কথা বলে রাখি। আমি বলছি না যে আমাদের একটা পার্টিকুলার ভার্বকে আমরা কতগুলো ওয়েতে, কত ভাবে, কত দিকে নিতে পারি বা বলতে পারি, এটা যে যত বেশি টাইমে এক্সপ্রেস করতে পারে, প্রকাশ করতে পারে, সে তত দ্রুত ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারে, ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে কাভার করতে পারে। এখন এইখানে মেইন বিষয়টা হচ্ছে 12টা টেন্সের স্ট্রাকচার আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে, কথাটা বোঝেন। এবং 18টার মতো মডাল সেমি মডাল আছে। অর্থাৎ একটা পার্টিকুলার ভার্বকে 30 ভাবে 30টা টাইমে নেওয়া যায় বা বলা যায়। এই একটা পার্টিকুলার ভার্বকে 30টা ওয়েতে 30 ভাবে 30টা টাইমে নিতে গেলে বা বলতে গেলে হয়তো অনেকগুলো সেন্টেন্সের মিনিং সেম হতে পারে, আপনার মনে হতে পারে এগুলোর টাইমিং এক হয়ে যাচ্ছে, বাট না, প্রত্যেকটারই কিছু না কিছু চেঞ্জ আছে। এই চেঞ্জ আপনাকে বুঝতে হবে। সেটা কেমন? দেখেন, এইখানে কি বলছে, ইউজ অফ am to is to are to। এটাকে সেমি মডাল কেন বলা হয় দেখেন। এই যে ভার্ব গুলো am is are was were have has had, এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব, আমরা যেটা জানি। কিন্তু এই প্রাইমারি অক্সিলারি ভার্বগুলোর সাথে একটা টু যুক্ত হচ্ছে, টু যুক্ত হয়ে একটা ফ্রেজাল ভার্ব তৈরি হচ্ছে, যেটাকে বলা হচ্ছে সেমি মডাল। মানে এর চেহারাটা প্রাইমারি অক্সিলারির মতো, কাজ করে মডালের মতো। কাজ করে মডালের মতো মানে কি, সাবজেক্টের পরে এই am to is to are to একসাথে বসতেছে, বসার পর মেইন যে ভার্বটা সেটা আবার বেস ফর্মে হচ্ছে, প্রেজেন্ট ফর্মে হচ্ছে। কেমন দেখেন, এবং প্রত্যেকটা ডেফিনেশন বোঝেন। am to is to are to এর ব্যবহারটা কোথায় হয়? সাবজেক্টকে বর্তমানে স্বাভাবিকভাবে কোনো কিছু করতে হয়, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে তে হয় যুক্ত থাকলে সে ধরনের বাক্যকে ইংরেজি করার জন্য am to is to are to ব্যবহার হয়। সাবজেক্ট প্লাস am to is to are to প্লাস ভার্বের বেস ফর্ম। যেমন মুক্তাকে প্রত্যহ রান্না করতে হয়। দেখেন বাক্যটা কেমন, মুক্তা ইজ টু কুক রাইস ডেইলি, ইজ টু কুক। এই পাশে দেখেন আমি রেড কালার দিয়ে একটা বাক্য লিখে রাখছি যে মুক্তা কুকস রাইস ডেইলি। এটা কোন টেন্স বলেন তো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না? এই টেন্সটার, এই সেন্টেন্সটার বাংলা কি? যে মুক্তা প্রতিদিন রান্না করে, মুক্তা কুকস রাইস ডেইলি। কিন্তু মুক্তা ইজ টু কুক রাইস মানে রান্না করতে হয়, তাহলে রান্না করে আর করতে হয়, এই দুইটা বাক্যের ভিতর পার্থক্য কি আপনাকে কম্পেয়ার করতে হবে। অ্যাজ ইউজুয়াল কেউ কোনো কাজ করে, আমি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে বলছি যে মুক্তা রান্না করে, মুক্তা কুকস রাইস। কিন্তু মুক্তাকে রান্না করতে হয়, এটা কোন সেন্সে, কোন সিচুয়েশনে বলতে পারি, আপনাকে এটাকে বুঝতে হবে। অর্থাৎ এই am to is to are to এমন কোন জায়গায় ব্যবহৃত হয় যেখানে একটা কাজ করার ইচ্ছা না থাকলেও, আই রিপিট ইট, একটা কাজ করার ইচ্ছা না থাকলেও করা লাগে, করতে হয়, দায়িত্বের খাতিরে, কর্তব্যের খাতিরে, বাধ্য হয়ে করতে হয়। আপনার একটা মেয়েকে আপনি বিয়ে দিলেন, এখন কেউ চায় না তার মেয়ে খুব কষ্ট করুক। এখন আপনি দেখছেন আপনার মেয়েকে শ্বশুর বাড়িতে প্রতিদিন 3 বেলা ভাত রান্না করতে হয়, অনেক কাজ করতে হয়, আপনার আর ভালো লাগতেছে না। এইটা আপনি একটা আফসোস নিয়ে আপনার নেইবার্স বা প্রতিবেশীদের বলছেন, আমার মেয়েটাকে ওইখানে বিয়ে দিয়েছি, বাট তাকে প্রতিদিন ভাত রান্না করতে হয়, প্রতিদিন অনেক কাজ করতে হয়। এই যে উদাসীন হয়ে বলা, আফসোস নিয়ে বলা, করতে হয়, করা লাগে, মানে ইচ্ছা না থাকলেও একটা কাজ করতে হয়, এই সেন্সে মূলত am to is to are to এর ব্যবহার হয়। সিচুয়েশন বুঝতে হয়, ল্যাঙ্গুয়েজটা মূলত সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। জাকিরকে অফিসে যেতে হয়, জাকির ইজ টু গো টু অফিস। ছাত্রদের প্রচুর পড়তে হয়, স্টুডেন্টস আর টু স্টাডি মাস। সেইভাবে am to is to are to এর ব্যবহার হয়। এরপর দেখেন এখানে আরেকটা ভার্ব আছে, am is আর was আর সাপোজ টু। যেমন আই এম, মানে am to is to are to মানে করতে হয়, was to আর to এর মানে হচ্ছে করতে হতো। আর এর ভিতরে সাপোজ নামের একটা শব্দ যুক্ত হয়, যার বাংলা অর্থ কি জানেন? করার কথা। অর্থাৎ একসাথে এই তিনটা ওয়ার্ডই হচ্ছে সেমি মডাল অক্সিলারি, মানে ফ্রেজাল ভার্ব। যে আই এম সাপোজ টু গো টু দ্য অফিস, আমার অফিসে যাওয়ার কথা। ইউ আর সাপোজ টু গো টু দ্য এয়ারপোর্ট, তোমার এয়ারপোর্টে যাওয়ার কথা। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার,
তার একটা গাড়ি চালানোর কথা। দে আর সাপোজ টু ইট অ্যাট রহিমস হোম, তাদের রহিমের বাড়িতে খাওয়ার কথা। হ্যাঁ, আই এম সাপোজ টু গিভ আ প্রেজেন্টেশন টুডে, আমার একটা প্রেজেন্টেশন দেওয়ার কথা। এই এই যে ফাংশনগুলো, মানে এই যে সূক্ষ্ম চেঞ্জ, টাইমিং এর চেঞ্জ, এই চেঞ্জটা বুঝতে হবে। আপনারা এগুলো একটু করবেন, আমি আপনাদের জানিয়ে দিয়ে যাচ্ছি, করবেন। এরপর দেখেন, এই যে ভার্বটা হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড, এখানে বিষয়টা কি? হ্যাভ টু এবং হ্যাজ টু হচ্ছে কোনো একটা কাজ কাউকে করতে হবে বোঝায়। হ্যাঁ, হ্যাজটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বসে। আর হ্যাড টু মানে করতে হয়েছিল। যেমন দেখেন, আই হ্যাভ টু গো দেয়ার, আমার সেখানে যেতে হবে। হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটি করতে হবে। দে হ্যাভ টু রিড আ বুক, তাদের বই পড়তে হবে। মিতাকে আজ রাতে এখানে আসতে হবে। মিতা হ্যাজ টু কাম হিয়ার অ্যাট নাইট। আর হ্যাড টু মানে করতে হয়েছিল। হ্যাড টু মানে করতে হয়েছিল, কেমন সেটা আমি নেগেটিভ ইন্ট্রোগেটিভ আরেকটা ক্লাসে আপনাদেরকে দেখাবো। আমি যদি এগুলো একবার একটু লিখে দেখাই, আপনাদের বুঝতে সহজ হবে। দেখেন, আমি যদি বলি একটা পার্টিকুলার ভার্ব দিয়ে দেখাই, হি ইজ টু, দেখেন, গো টু দ্য অফিস, অর্থাৎ তাকে অফিসে যেতে হয়। বাংলাটা কি এরকম হলো কেন লেখা? হি ইজ টু, জাস্ট ওয়েট, গো টু দ্য অফিস, অর্থাৎ তাকে অফিসে যেতে হয়। হি ওয়াজ টু গো টু দ্য অফিস, তাকে অফিসে যেতে হতো। হি ইজ সাপোজ টু গো টু দ্য অফিস, তার অফিসে যাওয়ার কথা। হি ওয়াজ সাপোজ টু, হি ওয়াজ সাপোজ টু গো টু দ্য অফিস, তার অফিসে যাওয়ার কথা ছিল। হি হ্যাজ টু গো টু দ্য অফিস, তাকে অফিসে যেতে হবে। হি হ্যাড টু গো টু দ্য অফিস, তাকে অফিসে যেতে হয়েছিল। এখানে আরো কয়েকটা মডেল আছে, কেমন জানেন? হি উড লাইক টু, মানে উড লাইক টু একসাথে একটা ফ্রেজাল ভার্ব, সেমি মডেল ভার্ব। গো টু দ্য অফিস এর বাংলা অর্থ সে অফিসে যেতে চায়। হ্যাঁ, ভদ্রতার সাথে কোনো কিছু করা বোঝাতে এটা ব্যবহৃত হয়। হি উড লাইক টু গো টু দ্য অফিস। হি হ্যাড বেটার বা উড র্যাদার, অথবা বলা যায় উড র্যাদার গো টু দ্য অফিস, এর বাংলা অর্থ হচ্ছে তার বরং অফিসে যাওয়া ভালো। তাহলে এইখানে টোটাল কয়টা সেন্টেন্স লিখলাম? এই সেন্টেন্সের টাইমিং গুলো যদি বুঝতে পারেন, আপনি মেইন ভার্ব চেঞ্জ করেন, আপনার অটোমেটিক্যালি অবজেক্টটা চেঞ্জ হয়ে যাবে। শুধু টাইমিংটা বুঝতে হবে। এই যে সেন্টেন্স গুলো 1 2 3 4 5 6 7 8টা সেন্টেন্স আমি লিখলাম, এই 8টি ভার্ব যদি আপনি ভালোভাবে জানেন, ব্যবহার করতে পারেন, আপনার সেমি মডেল নিয়ে কোনো সমস্যা থাকে না। মানে প্রত্যেকটারই ডিফারেন্ট মিনিং। হি ইজ টু গো টু দ্য অফিস, অফিসে যেতে হয়। ওয়াজ টু গো, যেতে হতো। ইজ সাপোজ টু গো, যাওয়ার কথা। ওয়াজ সাপোজ টু গো, যাওয়ার কথা ছিল। হ্যাজ টু গো, যেতে হবে। হ্যাড টু গো, যেতে হয়েছিল। উড লাইক টু গো, যেতে চায়। হ্যাড বেটার আর উড রাদার গো, তার বরং যাওয়া ভালো। এই হচ্ছে মূলত সেমি মডেল। সেইভাবে এটাকে ব্যবহার করতে হবে। আমাদের আমার পেইড কোর্সে কিন্তু এগুলো একদিনে শেখায় না। এই 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 মডেল এবং সেমি মডেলের উপর প্রায় 6 থেকে 7টা ক্লাস আছে, এবং এটা আপনাদেরকে প্রফেশনালি করতে হবে। আমার কথা বুঝতে পারছেন আমি কি বলছি? এই মডেল ভার্ব অনেক বড় একটা জায়গা দখল করে ইংলিশ ল্যাঙ্গুয়েজে। আপনি শুধু টেন্স দিয়ে এটা কেন শিখতেছি? আমরা শুধু টেন্স দিয়ে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করতে পারি না। ইংলিশে যদি আপনি এক্সপার্ট হতে চান, ইংলিশে যদি আপনি কথা বলতে চান, স্পিকিং করতে চান, আপনাকে অবশ্যই অবশ্যই এই মডেল এবং সেমি মডেলের ভার্ব ব্যবহার জানতে হবে। এবার আসেন, আমরা একটা প্র্যাকটিক্যাল কনভারসেশন সলভ করি। আমাদের মাদার টাং বা মাতৃভাষা কিন্তু বাংলা, আমরা বাংলায় কথা বলি। প্রাইমারি লেভেলে আপনি যখন কোনো কিছু ইংলিশে লিখতে যাবেন বা বলতে যাবেন, দেখবেন আপনার ব্রেইনে আগে বাংলাটা চলে আসবে। তো কোনো কিছু বাংলায় ভাবলে ইনস্ট্যান্টলি আপনি কিভাবে সেটাকে ইংলিশে লিখবেন বা বলবেন, তার জন্য আমি কিছু প্র্যাকটিক্যাল কনভারসেশন দিয়েছি। কেউ যদি এই কনভারসেশনগুলো অ্যাটলিস্ট 5 7টা কনভারসেশন সলভ করে, সে বুঝতে পারবে যে ডেভেলপমেন্ট কত দ্রুত আসে। একদিনে এগুলো বোঝা যায় না। যেমন দেখেন, মা এবং ছেলে দুইজনের ভিতরে একটা কনভারসেশন হচ্ছে। এখন মা ছেলেকে বলছে যে আজ তুমি এত সকালে উঠলে কেন? কেউ বলতে পারেন এটা কোন টেন্সে লেখা আছে? এনিওয়ান ক্যান সেই দ্যাট? এই যে বাক্যটি আপনারা দেখছেন, এটা কোন টেন্স? বলতে পারেন কেউ এটা কোন টেন্স? ইন্ডিভিজুয়াল প্রেজেন্ট। প্রেজেন্ট ইনডিফিনিট? হ্যাঁ, বলতে পারেন না কেউ এটা কোন টেন্স?
দেখেন, এগুলো এগুলো বলা শিখতে হবে, এগুলো ধরা শিখতে হবে। এই আজ আছে এইটা দেখে আপনি বলছেন প্রেজেন্ট ইনডিফিনিট, বাট না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে জানেন? কোন একটা কাজ, আপনারা 10টা মিনিট আমার সাথে থাকবেন, এই কনভারসেশনটা বোঝেন, আপনি বুঝতে পারবেন আমাদের কত জায়গায় ভুল হয়, কত জায়গায় আমাদের দুর্বলতা আছে, আমরা কতটা দুর্বল ইংলিশে। এই ধরনের প্র্যাকটিক্যাল জায়গায় আসলে বোঝা যায়। 10টা মিনিট আমি রিকোয়েস্ট করছি, যদি আপনার ইংরেজি শেখার ইচ্ছা থাকে আপনি আমার সাথে থাকেন। আমার প্রেজেন্ট ইনডিফিনিট কাকে বলে দেখেন, কোনো একটা কাজ রেগুলার ওয়েতে হয়, প্রতিদিন হয়, অ্যাজ ইউজুয়াল কেউ কোনো কাজ করে, তাকে প্রেজেন্ট ইনডিফিনিট বলে। যেমন এইখানে বাংলাটা যদি এরকম থাকতো, তুমি প্রতিদিন এত সকালে ওঠো কেন, বলেন তো কি বললাম? আমার সাথে কথা বোঝেন? তুমি প্রতিদিন এত সকালে ওঠো কেন, এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট বলে। এখানে লেখা আছে উঠলে কেন, কাজটা শেষ। এটা কোনো রেগুলার হ্যাবিট না, এটা পাস্ট ইনডিফিনিট। আবার অনেকে বলবেন যে এটা প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট কাকে বলে জানেন? রিসেন্ট কোনো কাজ হয়েছে। কিন্তু বাংলাটা যদি এইরকম থাকতো, তুমি এত সকালে উঠেছো কেন, তুমি এত সকালে উঠেছো কেন, তাহলে সেটাকে প্রেজেন্ট পারফেক্ট বলা হতো। তাহলে দেখেন আমি 3টা টেন্স লিখতেছি, তার আগে এইটার ইংলিশটা হচ্ছে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। পাস্ট ইনডিফিনিট টেন্সে কোশ্চেন করতে গেলে ডিডের ব্যবহার করতে হয়, আর মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে হবে। এখন এটা তো ডাবল ইউএস কোশ্চেন, তাহলে ডিডের আগে আমার অজের ব্যবহার করতে হবে বা ওয়ারের ব্যবহার করতে হবে। মানে না, ওয়াজ হয় না, সরি, মানে ডাবল ইউএস ওয়ার্ডের ব্যবহার করতে হবে। যেমন ওয়াই, মানে কি, কেন। এরপর কি, ওয়াই ডিড, আগে ডাবল ইউএস ওয়ার্ড দেন অক্সিলারি ভার্ব। ওয়াই ডিড, এরপর সাবজেক্ট, এরপর মেইন ভার্ব। ওয়াই ডিড ইউ গেট আপ সো আর্লি টুডে। তাহলে এইটার বাংলা কি? তুমি আজ এত সকালে উঠলে কেন। ওয়াই ডিড ইউ গেট আপ সো আর্লি টুডে। ওয়াই ডিড ইউ গেট আপ সো আর্লি টুডে। আমি যদি বলি তুমি এত সকালে উঠেছো কেন, তুমি এত সকালে উঠেছো কেন, দেন আই হ্যাভ টু সে দ্যাট ওয়াই হ্যাভ ইউ গট আপ সো আর্লি টুডে। ওয়াই হ্যাভ ইউ গট আপ সো আর্লি টুডে। তুমি এত সকালে ওঠো কেন, রেগুলার হ্যাবিট। ইফ ইউ ওয়ান্ট টু সে দ্যাট, you have to put why do you get up so early today. Why do you get up so early today? দেখেন তাহলে আমার পার্থক্যটা কি? Why did you get up so early today? তুমি এত সকালে উঠলে কেন, পাস্ট টেন্স। Why do you get up so early? এভরি ডে, তুমি এত সকালে ওঠো কেন প্রতিদিন। Why have you got up? Have you got up? তুমি উঠেছো কেন। কম্পেয়ার করতে হয় একটার সাথে আরেকটা। ছেলে বলছে মা আজ আমার পরীক্ষা দিতে যেতে হবে, বলেন তো এইটা কোন টেন্সে হবে, এটার ইংলিশ কি, কোন টেন্স বলতে পারবেন, বা কিভাবে হবে এটা? আজ আমার পরীক্ষা দিতে যেতে হবে। হ্যাঁ, দেখেন এটা কিন্তু ফিউচার টেন্স না, অনেকে ফিউচার বলবে। ফিউচার না, আমি বললাম না যে শুধু টেন্স দিয়ে আমরা আমাদের মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করতে পারি না। মনের হোল সেন্স বা সম্পূর্ণ ভাব প্রকাশ করতে গেলে টেন্সের পাশাপাশি মডাল সেমি মডাল জানতে হবে। অর্থাৎ এটা আই উইল না, আমি যাব বললে উইল হতো, এটা আই হ্যাভ টু। আই হ্যাভ টু গো টু টেক অ্যান এক্সাম টুডে, হ্যাভ টু গো, এটা হচ্ছে আমার ভার্ব। মা বলছে তুমি কখন যাবে, দেখেন কি হবে এটা, আগে ডাবল ইউএস ওয়ার্ড, এটা ফিউচার ইনডিফিনিট, ওয়েন, তারপর অক্সিলারি ভার্ব উইল, এরপর সাবজেক্ট ইউ, এরপর মেইন ভার্ব গো। তুমি কখন যাবে, ওয়েন উইল ইউ গো। আপনি এই বাক্যটাকে অন্যান্য টেন্সে ট্রান্সফর্ম করতে পারেন? যদি পারেন তাহলে আপনি ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে পারবেন। কেমন? আমার বাংলাটা যদি এরকম হয়, তুমি কখন যাও, ইংরেজি কি জানেন? ওয়েন ডু ইউ গো। তুমি কখন গিয়েছিলে, ওয়েন ডিড ইউ গো। তুমি কখন যাবে, ওয়েন উইল ইউ গো। তুমি কখন যাচ্ছ, ওয়েন আর ইউ গোয়িং। তুমি কখন যাচ্ছিলে, ওয়েন ওয়ার ইউ গোয়িং। তুমি কখন যেতে থাকবে, ওয়েন উইল ইউ বি গোয়িং। তুমি কখন গিয়েছো, ওয়েন হ্যাভ ইউ গন। তুমি কখন গিয়েছো, ওয়েন হ্যাভ ইউ গন। এগুলো আমি প্র্যাকটিস করাই আমার স্টুডেন্টদেরকে। চেঞ্জ করে করে প্র্যাকটিস করতে হবে। ছেলে বলছে 9টায়, সার্টেন টাইমের আগে অ্যাট প্রেপোজিশন বসে, অ্যাট 9 AM। হ্যাঁ, তুমি কি রান্না করেছো, এটা কোন টেন্স জানেন? করেছো, গিয়েছো, থেকেছো, খেয়েছো, প্রেজেন্ট পারফেক্ট, রিসেন্টলি কোনো কাজ হয়েছে, তাহলে হোয়াট হ্যাভ ইউ কুকড। আমার সবগুলো টেন্স প্র্যাকটিস করতে যাবেন না, 6টা বা 7টা টেন্স প্র্যাকটিস করবেন যেগুলো মোস্ট অ্যাক্টিভ, যেগুলো রেগুলার কনভারসেশনে ব্যবহৃত হয়। হোয়াট হ্যাভ ইউ কুকড, তুমি কি রান্না করেছো, হোয়াট হ্যাভ ইউ কুকড। কি বলছে? হ্যাঁ রে, এত প্রবলেম হয়। এইটাকে যদি আপনি ট্রান্সফর্ম করেন, আমি যদি বলি তুমি কি রান্না করো, ইংরেজি কি, হোয়াট ডু ইউ কুক। তুমি কি রান্না করেছিলে, হোয়াট ডিড ইউ কুক। তুমি কি রান্না করবে, হোয়াট উইল ইউ কুক। তুমি কি রান্না করতেছো, তুমি এখন কি রান্না করতেছো মা, হোয়াট আর ইউ কুকিং মাদার।
হোয়াট আর ইউ কুকিং, তুমি কি রান্না করতেছিলে। ওয়াই আর ইউ কুকিং, তুমি কি রান্না করতে থাকবে। হোয়াট উইল ইউ বি কুকিং, তুমি কি রান্না করেছো। হোয়াট হ্যাভ ইউ কুকড। তিনটা ইনডিফিনিট, তিনটা কন্টিনিউয়াস আর প্রেজেন্টের পারফেক্ট, এই কয়টা মনে রাখবেন। এবার মা বলছে আমি কিছুই রান্না করিনি, তাহলে নট আই হ্যাভ নট কুকড এনিথিং। কুকড এনিথিং, আমি কিছুই রান্না করিনি। হ্যাভ নট কুক, তুমি কি খাবে, তাহলে ইংলিশ কি। হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাও। হোয়াট ডু ইউ ইট, তুমি কি খেয়েছিলে। হোয়াট ডিড ইউ ইট, তুমি কি খাচ্ছ। হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে। হোয়াট ওয়ার ইউ ইটিং, তুমি কি খেতে থাকবে। হোয়াট উইল ইউ বি ইটিং, তুমি কি খেয়েছো। বলেন তো ইংরেজি কি। আমি যদি বলি তুমি কি খেয়েছো, হোয়াট হ্যাভ ইউ ইটেন। হোয়াট হ্যাভ ইউ ইটেন। ছেলে বলছে তুমি যা তাড়াতাড়ি তৈরি করতে পারবে সেইটা করো, তাহলে ইংলিশ কি। হোয়াট এভার ইউ ক্যান প্রিপেয়ার ফার্স্ট প্লিজ ডু ইট ফর মি। অর্থাৎ এখানে দুটো ক্লজ, আলাদা দুটো সাবজেক্ট ভার্ব হবে, একটা হচ্ছে সেইটা করো, একটা হচ্ছে যা করতে পারবে। অর্থাৎ আপনি আপনার মতো করে বলতে পারেন যে প্লিজ ডু ইট হোয়াট এভার ইউ ক্যান প্রিপেয়ার কুইকলি অর ফার্স্ট। মা বলছে পরোটা খাবে কি, উইল ইউ ইট পরোটা অর ব্রেড। ছেলে বলছে সরি, এখানে একটা সেন্টেন্স বাদ পড়ে গেছে, যে না ওটা খাবো না এরকম, বা খেতে ইচ্ছা করছে না, এটা ছেলে আরেকটা কথা বলবে এখানে এরকম যে ওটা খেতে ইচ্ছা করছেন, ইচ্ছা করছে না। আমি একটু বাংলিশে লিখলাম, একটু বুঝে নিন। ছেলে এই কথাটা বলছে যে ওটা খেতে ইচ্ছা করছে না। ইংরেজিটা কি জানেন, আই ডোন্ট ফিল লাইক টু টেক ইট। হ্যাঁ, এইভাবে আর কি এগুলো করতে হয়। মা বলছে দইও রয়েছে, দই ইংরেজি কি, ইয়োগার্ট। সো এখানে সে ইয়োগার্ট ইজ অলসো রেডি। ছেলে বলছে না মা, কোনো তরকারি রান্না করো। নো মাদার প্লিজ কুক সাম কারি। মা বলছে কি তরকারি তুমি বলো, প্লিজ টেল মি হোয়াট কাইন্ড অফ কারি উইল আই কুক। ছেলে বলছে পালং শাক আর আলুর তরকারি। পালং শাক ইংরেজি কি জানেন, স্পিনাস। কি বলতে পারে, স্পিনাচ উইথ পটেটো কারি। মা বলছে ঠিক আছে আর কিছু। ওকে, এনিথিং এলস, আর কিছু ইংরেজি কি, এনিথিং এলস। ছেলে বলছে কোনো মিষ্টি জিনিসও কি পেতে পারি। ক্যান আই হ্যাভ অর ক্যান আই গেট, গেট মানেও পাওয়া, হ্যাঁ, এটা মডেলের সেন্টেন্স। ক্যান আই হ্যাভ সাম সুইট ডিশ টু, ইউ ক্যান সে ক্যান আই হ্যাভ সাম সুইট ডিশ টু। মা বলছে আহ, তুমি কি গাজরের হালুয়া খাবে। গাজর ইংরেজি কি, ক্যারট। উইল ইউ টেক ক্যারট হালুয়া। ছেলে বলছে এটা করতে অনেক দেরি হয়ে যাবে, ইট উইল বি টু লং। আমার মনে হয় পায়েস আরো তাড়াতাড়ি হবে। আই থিঙ্ক পায়েস, সো ইউ ক্যান সে ডেজার্ট উইল বি রেডি সুন। ডিজার্ট উইল বি রেডি সুন। মা বলছে কিন্তু দুধ কম রয়েছে, বাট দ্যার ইজ লিটল মিল্ক। ছেলে বলছে ঠিক আছে, আমি দই চিনি দিয়ে খাবো। ওকে, আই উইল টেক ইয়োগার্ট উইথ সুগার। মা বলছে দেখো দেরি হয়ে যাচ্ছে, ইটস গেটিং লেট, আগে গোসল করে নাও। প্লিজ টেক ইউর বাথ ফার্স্টলি। ছেলে বলছে কিন্তু আমাকে প্রথমে জুতো পালিশ করতে হবে। তাহলে এই যে করতে হবে ইংরেজি কি, আই হ্যাভ টু পলিশ মাই শুজ ফার্স্টলি। মা বলছে তুমি গতকাল করনি, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স নেগেটিভ ইন্টারোগেটিভ। ইংরেজিটা কি জানেন, ডিডেন্ট ইউ ডু ইট ইয়েস্টারডে। ডিডেন্ট ইউ ডু ইট ইয়েস্টারডে, দেখেন আমি যদি বলি তুমি করেছিলে, ইউ ডিড ইট। তুমি করনি, ইউ ডিডেন্ট ডু ইট। তুমি কি করেছিলে, ডিড ইউ ডু ইট, এটা কোশ্চেন। তুমি করনি, এটা নেগেটিভ ইন্টারোগেটিভ। ডিডেন্ট ইউ ডু ইট, ছেলে বলছে মনে ছিল না। আই আই I forgot it or I didn't remember. আজ আমাকে বিশ্ববিদ্যালয়ে যেতে হবে। টুডে আই হ্যাভ টু গো টু মাই ইউনিভার্সিটি। মা বলছে পালিশ করতে করতে শুধু শুধু সময় নষ্ট করবে। ইউ উইল জাস্ট ওয়েস্ট ইউর টাইম বাই পলিশিং। ছেলে বলছে না মা, আজ আমাকে অনেক বন্ধুর সাথে দেখা করতে হবে। তাহলে আই হ্যাভ টু মিট, মেইন ভার্বটাকে মিট উইথ মেনি ফ্রেন্ডস। মা বলছে ঠিক আছে তাড়াতাড়ি করো, আমি রান্নাঘরে যাচ্ছি। ওকে হারি আপ, আই এম গোয়িং টু দ্য কিচেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি রান্নাঘরে যাই, আই গো টু দ্য কিচেন। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট টু দ্য কিচেন। আমি যাব, আই উইল গো টু দ্য কিচেন। আমি যাচ্ছি, আই এম গোয়িং। আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং। আমি যেতে থাকবো, আই উইল বি গোয়িং। আমি রান্নাঘরে গিয়েছি, আই হ্যাভ গন। আমি রান্নাঘরে এসেছি, আই হ্যাভ কাম টু দ্য কিচেন। ছেলে বলছে আমার গোসল হয়ে গেছে, খাবার দিয়ে যাও। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হয়ে গেছে। আই হ্যাভ কমপ্লিটেড মাই বাথ, প্লিজ সার্ভ মি ফুড, গিভ মি ফুড। মা বলছে আমি ইতিমধ্যে বেড়ে দিয়েছি, আই হ্যাভ অলরেডি সার্ভড ইউর ফুড। ওকে যাচ্ছি, ঠিক আছে। তো এই যে একটা কথা, মানে দেখেন আমি বাংলায় দেখতেছি, আমি বাংলায় যা দেখতেছি ইনস্ট্যান্টলি সেটাকে ইংলিশ আমি বলতেছি, টাইম মেনটেন করে বলতেছি। এই ধরনের কনভারসেশন আপনি একটা দেখে বুঝবেন না, বাট এটা আমি আমার স্টুডেন্টদের প্র্যাকটিস করাই। এটা এটা আমি করাচ্ছি, আপনার কাছে সহজ মনে হতে পারে, বাট আপনি নিজে যখন করতে যাবেন জাস্ট বাংলাটা দেখে ইংলিশে, বিভিন্ন জায়গায় কনফিউশন ফেস করবেন, বিভিন্ন জায়গায় প্রবলেম ফেস করবেন। সেই প্রবলেমটা আপনাকে ওভারকাম করতে হবে। এটা যখন আপনি ওভারকাম করতে পারবেন, 5টা 7টা কনভারসেশন যখন আপনি প্র্যাকটিস করতে পারবেন, আপনি নিজেই আপনার ইমপ্রুভমেন্ট
আপনার ডেভেলপমেন্ট বুঝতে পারবেন। আমি এইভাবেই আমার স্টুডেন্টসদেরকে ল্যাঙ্গুয়েজটা শিখিয়ে থাকি। আর আপনি ভাষা শিখবেন, কঠিন কেন হবে? আনন্দের সাথে শিখবেন, প্লেজারের সাথে শিখবেন, প্র্যাকটিক্যালি শিখবেন। আমি সেভাবেই শেখানোর চেষ্টা করি। আগামী 17 তারিখ অর্থাৎ শুক্রবার থেকেই পেইড কোর্সের ক্লাস শুরু হবে। যারা এখনো পর্যন্ত ভর্তি হতে চান, অ্যাডমিশন নিতে চান, আজকে রাত বা আগামীকালকের ভিতরে নেওয়ার চেষ্টা করবেন, কারণ আমার এই ক্লাসটার পরে অনেক বেশি স্টুডেন্ট ভর্তি হয়, সিট হয়তো আর দেওয়া সম্ভব হবে না। দুইটা ব্যাচ আমি নিব। তো রাত 9টায় নতুন ব্যাচ আছে, এছাড়া রাত 10টার ব্যাচে যারা ক্লাস করতে চান তারাও করতে পারবেন। বাট রাত 9টায় হচ্ছে 17 তারিখ থেকে নতুন ব্যাচের ক্লাস শুরু হবে। হ্যাঁ, যদি কেউ মনে করেন এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, হয়তো শিখতে পারবো, তারা আসতে পারেন, আপনি ব্যর্থ হবেন না। আপনাকে এরকম একটা আইডি কার্ড দিব, আপনার একটা আইডেন্টিটি থাকবে, আপনি আমার ব্যাচের স্টুডেন্ট। আমি প্রত্যেকটা স্টুডেন্টের ওয়ান টু ওয়ান কমিউনিকেশন নিয়ে ক্লাস নিয়ে থাকি, যে সে কতটুকু ডেভেলপ করতে পারলো, তার কোন জায়গাটাতে সমস্যা হচ্ছে। আমি কিন্তু ওয়ান টু ওয়ান স্পিকিং টেস্ট বা প্রেজেন্টেশন যেটা, সেটাও কিন্তু আমি নিয়ে থাকি। এটা আমার কোর্সে টোটাল 70টা ক্লাস, হিউজ ক্লাস। এবং কোর্সের সব থেকে মেইন যে বেনিফিট, সেটা হচ্ছে আপনি নিজে কনভারসেশন করবেন, আমার সাথে করবেন, ল্যাঙ্গুয়েজ ক্লাবে অন্যান্য স্টুডেন্টদের সঙ্গে আপনি প্র্যাকটিস করবেন। এবং টু ওয়ে কমিউনিকেশন, যেটা ইংরেজি ভাষাটা শিখতে গেলে টু ওয়ে কমিউনিকেশনটা দরকার, যেটা আমি দিয়ে থাকি। এইখানে ফ্রি ক্লাস আর পেইড কোর্সের পার্থক্য কি? আমি আপনাকে মিউট রেখে পড়াচ্ছি, আমি দেখাচ্ছি, আপনি দেখতেছেন। আমি যত ভালো টিচার হই, যত ভালো ক্লাস নেই, এটা সায়েন্স না, ম্যাথ না যে আপনি মনোযোগ দিয়ে দেখলেন শিখে গেলেন। হাজারটা ক্লাস নিলেও কোনো লাভ হবে না যদি না আপনার মুখ দিয়ে কথা বের করেন, আপনার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করেন। আপনি যদি কাজ না করেন, পেইড কোর্সের বেনিফিট কি? টু ওয়ে কমিউনিকেশন। স্টুডেন্টদেরকে দিয়ে কাজ করাচ্ছি, কথা বলাচ্ছি, স্পিকিং করাচ্ছি, লেখাচ্ছি। এটা না করলে ভাষা শেখা যায় না। আপনি যতই দুর্বল হন, যতই ইলিটারেট হন, আপনি আসেন, আমি আপনাকে শেখাই দিব। আমি সেভাবেই শেখাই। ইউ হ্যাভ টু জাস্ট প্র্যাকটিস, ইউ নো দ্যাট প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো উইদাউট প্র্যাকটিসিং হাউ ক্যান ইউ বি এবল টু এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ? আমার এই কোর্সটা টোটাল 3 মাসের কোর্স। এবং আমি এই কথাটাও বলি, 2,000 টাকা কোর্স পে আপনি যদি 3 মাসের ভিতর কমপ্লিট করতে না পারেন, আপনার যদি আরো সময় লাগে, ক্লাস যদি মিস করেন, পরবর্তী যে কোনো নতুন ব্যাচে পড়তে চাইলে আপনি পড়তে পারবেন, তার জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না। এই 2,000 টাকার ভিতরেই আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন, আপনি আমার সাথে থাকতে পারবেন। এবং এই কোর্সটা সপ্তাহে 4 দিন ক্লাস, নতুন ব্যাচ আগামী শুক্রবার অর্থাৎ 17 তারিখ থেকে শুরু হবে। ক্লাস টাইম হচ্ছে রাত 9টা থেকে 10টা, রবি মঙ্গল বৃহস্পতি শুক্র, তখন আর ফ্রি ক্লাসগুলো থাকবে না। কোর্সটা যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার এবং ফ্রিল্যান্সার। যদি কেউ মনে করেন আমি একটা গোছানো পদ্ধতিতে মেন্টরের অধীনে থেকে ধারাবাহিকভাবে ডেভেলপ করতে চাই, ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, আর যদি মনে হয় এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, হয়তো শিখতে পারবো, যদি বিশ্বাস থাকে, ভরসা থাকে, কনফিডেন্ট পান, আপনি আসবেন। আমি বলতে পারি আমি 74টা ব্যাচ এই পর্যন্ত পরিচালনা করে আসতেছি সফলতার সাথে। নতুন ব্যাচ 75তম ব্যাচ শুরু হবে, আপনি ব্যর্থ হবেন না। উইদিন ভেরি শর্ট টাইম ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। প্রত্যেকটা মেইন ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকবে। প্রত্যেকটা ব্যাচ এই রাতে হয়, যাতে করে স্টুডেন্ট, চাকরিজীবী বা অন্য পেশার মানুষেরা ক্লাসগুলো করতে পারে। প্রত্যেকটা ক্লাস শেষে ক্লাস রেকর্ড, পিডিএফ ফাইল প্রদান করে। আমি ফ্রি ক্লাসও দিচ্ছি। যারা পেইড কোর্সে আসবেন তাদেরকেও প্রিমিয়াম ক্লাসের রেকর্ড ফাইল থাকবে, যাতে করে কোনো ক্লাস মিস করলে আবার দেখতে পারবেন। আর এটা একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা বিষয় আমি পড়াই। একজন স্টুডেন্ট শুধু স্পোকেন নয়, সম্পূর্ণ ভাষাটা যাতে নিজের আয়ত্তে আনতে পারে সেভাবেই আমি শেখাই। টোটাল 70টা ক্লাস আপনি এখানে পাবেন, এবং ধারাবাহিকভাবে প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, 30টা ক্লাস থাকবে স্পোকেনের উপর, 10টা ক্লাস থাকবে রাইটিং এর উপর, এরপরে 20টা ক্লাস থাকবে প্র্যাকটিক্যাল কনভারসেশন, ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশনের উপর। প্র্যাকটিক্যালি আপনাকে আমি প্যাসেজ অ্যানালাইসিস করাবো, আপনাকে দিয়ে স্পিকিং প্র্যাকটিস করাবো। কোর্স শেষে সার্টিফিকেট পাবেন, ল্যাঙ্গুয়েজ ক্লাবের ফ্যাসিলিটিস পাবেন, আপনি যত দিন পর্যন্ত চান। স্পিকিং প্র্যাকটিসের ওয়েল এনভায়রনমেন্ট পাবেন। ছেলে এবং মেয়েদের আলাদা আলাদা গ্রুপ থাকে স্পিকিং প্র্যাকটিসের। প্রত্যেকটা বিষয় আপনি অনেক ভালোভাবে ডেভেলপ করতে পারবেন। 2,000 টাকা কোর্স ফি, যারা পারবেন একবারে দিবেন, যারা পারবেন না 1,000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন। যারা ইন্ডিয়া থেকে আসেন, গুগল পে বা ফোন পে করে ক্লাস করতে পারবেন। কোথাও দেখবেন না কোনো কোর্সে যে অর্ধেক টাকা নেয়, আমি সেটা নিয়ে থাকি, কারণ আমি এই সুযোগটা দেই স্টুডেন্টসদের, যাদের শেখার ইচ্ছা আছে, একদম শুরু থেকে শিখতে যদি চান, এই 17 তারিখের ব্যাচে ভর্তি হয়ে যান, অনেক ভালোভাবে ডেভেলপ করতে পারবেন। আর ক্লাস রেকর্ড, পিডিএফ ফাইল নিতে আমার সাথে কথা বলতে এই নাম্বারে যোগাযোগ করবেন। যারা ভর্তি হবেন এই দুইটা নাম্বারে সেন্ড মানি করে, এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে, স্ক্রিনশট বা লাস্ট ডিজিটটা জানালে আমি আপনাদের হোয়াটসঅ্যাপের প্রাইভেট গ্রুপে অ্যাড করে নিব পেইড কোর্সের। 01997356957, 01938689196। এই দুইটা নাম্বারে কথা বলবেন, যোগাযোগ করবেন। আর যারা ভর্তি হতে চান দ্রুত ভর্তি হতে যাবেন, কারণ সিট আর খুব বেশি নেই। আমি আবারও বলছি, টোটাল 60 জনের মতো আমি রাখতে পারবো। আর এক একটা ব্যাচে 30 জন থাকবে, আমি দুইটা ব্যাচ একসাথে শুরু করতে পারবো। তো
আলাদা আলাদা টাইমে। বাট আপনারা এইখানে যারা ফ্রি ক্লাস করছেন, এই গ্রুপে যারা, এই যে এখন যারা ক্লাস করছেন 141 জন আছেন, আপনাদের এই ব্যাচটা রাত 9টায় শুরু হবে। আপনাদের আর অল্প কিছু সিট আছে, যদি ভর্তি হতে চান আপনার দ্রুত হয়ে যাবেন। আমার লেখা বইও আছে। আমি প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ক্লাস পিডিএফ ফাইল, আমি যা যা লাগে ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য সবকিছু দিব। যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য ইফেক্টিভ একটা কোর্স হবে। আর আমার এই বইটা যারা ফ্রি ক্লাস করছেন, যারা পেইড কোর্স করছেন, প্রত্যেকের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আপনারা যদি কেউ নিতে চান আলাদাভাবে হার্ড কপি, এটা অর্ডার করতে পারেন আমার ওয়েবসাইট থেকে। এটার প্রাইসটা একটু বেশি, 500 টাকা, কারণ এটা কমপ্লিট কোর্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই বইটাতে কি আছে জানেন? আপনারা তো অনেক বই পড়ছেন, অনেক বই কিনছেন। আমার এই বইটাতে 100+ প্র্যাকটিক্যাল স্পোকেন রুলস অ্যান্ড স্ট্রাকচার আছে, প্লাস রিয়েল লাইফ এক্সাম্পল আছে, যেগুলো ডে টু ডে লাইফে ব্যবহৃত হয়। 10+ রিডিং স্টোরি আছে। 100+ আইএলস কিউ কার্ড স্পিকিং টপিক কোশ্চেন এবং অ্যান্সার আছে। 100+ বাংলা টু ইংলিশ অ্যান্ড ইংলিশ টু ইংলিশ কনভারসেশন আছে প্র্যাকটিসের জন্য, ডায়লগ। 1200+ ভোকাবুলারি আছে। অ্যাপ্লিকেশন রাইটিং, সিভি রাইটিং, ইমেল রাইটিং কিভাবে করতে হয় সেটা দেওয়া আছে। নেই কি, ভাষা শেখার জন্য যা কিছু লাগে প্রত্যেকটা বিষয় আমি আমার এই বইতে তুলে ধরেছি। এই বইয়ের টাকা আমি নেই না, এটা সোনামুখ পরিবারে আমি এটা দান করি। এটা একটা সোশ্যাল অর্গানাইজেশন, এখানে দারিদ্র ছেলে মেয়েদের শিক্ষার কল্যাণে ব্যয় হয়। এই বইটা যারা কিনেছেন অনেকে হয়তো এখান থেকে পারচেস করছেন, বইতে দেখবেন এটা আছে। একটা টাকাও আমি নেই না এই বইয়ের। এটা আমি বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশনের সাথে আমি রিলেটেড, যুক্ত। সেখানে আমি এটা দেওয়ার চেষ্টা করি যতদূর পারি আমার জায়গা থেকে। তো যারা করতে চান পেইড কোর্স, তারা করবেন। এই বই মানে পেইড কোর্স করলে যে বই নিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আপনি যদি পিডিএফ দেখে পড়তে পারেন, আপনার দরকার নেই। আর যদি মনে করেন একটা হার্ড কপি দরকার, আমি এই বইটা থেকেই পড়াই। যদি মনে করেন যে আমি স্যারের ক্লাস করছি, স্যারের লেখা বই যদি যদি আমি এটা নিতে পারি, একটা গোছানো পদ্ধতিতে ভালোভাবে ডেভেলপ করতে পারবো, তাহলে এটা নিতে পারেন, আপনাদের বিষয়। এটার প্রাইস 500 টাকা। ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে 120 টাকা, টোটাল 620 টাকা দিয়ে আপনি বই হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারেন। যদি কেউ নিতে চান নিবেন, না হলে না, এটা আপনার বিষয়। আমি অত ফোর্স করছি না। মানে আমি এই যা লেকচার দেই, যা পড়াই, যা দেখাই, যদি আপনার ভালো লাগে, যদি মনে হয়, এই সব কিছু মূলত এই বইটাতে ডিটেলসে লেখা। এই যে আজকে দেখেন মডেল পড়ালাম না, এই বইয়ের এই বইয়ের চ্যাপ্টার 16 থেকে শুরু করে, যে ইউজ অফ ক্যান এবং কুড, সরি 15 থেকে শুরু করে 24 পর্যন্ত, 15 থেকে 24 নম্বর চ্যাপ্টার সব মডাল ভার্বের উপর এই বইটা। সেগুলো আমি নিয়ে থাকি। আর আজকে আমি আর কথা বলতে পারছি না আপনাদের সাথে এই ক্লাসে, আমার এখন আরেকটা ক্লাস নিতে হবে। কোনো কোশ্চেন থাকলে, কথা থাকলে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে জানান, আমি কথা বলবো। যারা ভর্তি হতে চান দ্রুত ভর্তি হতে পারেন। আর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ঠিক আছে, দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন। থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। ধন্যবাদ সবাইকে। আগামীকালও ফ্রি ক্লাসে জয়েন করবেন 9টার দিকে। ভালো থাকেন, গুড নাইট, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।